আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমার কাছে মনে হয় যে আমি শুরু করে দেই। আজকের ক্লাসটা আসলে বেসিক্যালি কোনো কেস ডিসকাশন না, জাস্ট প্রিক্লিউড টু কেস ডিসকাশন। তো হচ্ছে এজন্য আজকের ক্লাসটা খুব একটা কোরিলেশন নেই আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হয়তো অন্যান্য দিনের তুলনায় একটুটা বোরিং লাগতে পারে, তো এজন্য একটু শুরুতে সরি বলে নিচ্ছি। আর আসলে অনেকে জিজ্ঞেস করতে পারো যে আগেও তো হচ্ছে হিস্ট্রি এক্সামিনেশনের ক্লাস নিয়েছি, যেমন অবস্টেট্রিক্স এর নিয়েছি। আসলে অবস্টেট্রিক্স এর হিস্ট্রি এক্সামিনেশনটাতে অনেক ক্রস কোয়েশ্চেন চলে আসে, এজন্য এই ক্লাসটা একটু কোরিলেশন ছিল। বাট আজকের ক্লাসটা অনেকটা লাইক মেডিসিনের হিস্ট্রি নেওয়া বা এক্সামিনেশন করা বা সার্জারির হিস্ট্রি বা এক্সামিনেশনের মতই অনেকটা। তো আজকে খুব একটা কোরিলেশন নেই। আজকে জাস্ট হচ্ছে যে তো আমি চেষ্টা করবো যতটুকু পারি যে কোরিলেশন করতে। আচ্ছা, শুরুতে আমি একটু বলি যে আমাদের ফাইনাল প্রফে এক্সামের ফরম্যাটটা মনে সবারই মনে আছে। ভাইভার সময় একটা লং কেস থাকে আর একটা টেবিল ভাইভা থাকে, মানে প্রত্যেক পেপারে, মানে গাইনিতে একটা লং কেস একটা ভাইভা, আবার অবসে একটা লং কেস একটা ভাইভা, দুইটা একই দিনেই হবে। তো গাইনিকোলজির যে ভাইভা গুলা সেগুলা হচ্ছে এগুলা আর কি, বাট এর মধ্যে জাস্ট হচ্ছে এটা 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 আর হচ্ছে এটা, এই যে ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা, জেনিটাল প্রোল্যাপস, ফাইব্রয়েড ইউটেরাস আর ওভারিয়ান টিউমার। এই চারটাই মানে ভার্চুয়ালি সবচেয়ে কমনলি, মানে অ্যাটলিস্ট ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে এই পেশেন্টগুলোই সবচেয়ে স্টেবল থাকে। মানে এই জন্য এই পেশেন্টগুলোকে লং কেসে দেওয়া হয় আর কি। তো এই লং কেসগুলোই বেসিক্যালি আজকে ক্লাসের পর একটা একটা করে আলোচনা করবো না। তবে আজকে তোমরা একটু দেখে নাও যে এগুলোই হচ্ছে কমন কেসগুলা, যেগুলা টিক দিলাম খালি ওগুলাই, অন্যগুলার দিকে তাকানোর দরকার নেই আসলে। বাট অন্যগুলা হচ্ছে যেহেতু এখানে আছে, তো এগুলা নিশ্চয়ই ইমপ্লিকেশন আছে আর কি। কারণ এগুলো হচ্ছে এই সবগুলার কোনোটা না কোনোটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এগুলা পড়ে যাবে। এজন্য হচ্ছে একটু এগুলো নিয়ে জানতে হবে। বাট এগুলো নিয়ে লং কেস আমি ডিসকাশন করব না, জাস্ট জাস্ট বলে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। ফার্স্টে হিস্ট্রি আর এক্সামিনেশন তো আলাদা কিছু না। হিস্ট্রি এক্সামিনেশনের যে পয়েন্টগুলা আমরা মেডিসিন, সার্জারি বা গাইনিতে সব জায়গায় কিন্তু মোটামুটি একই, শুধুমাত্র অবস্টেট্রিক্স এর কিছু স্পেশালাইজড পয়েন্ট আছে এক্সামিনেশনে, আবার আজকে গাইনিতেও কিছু স্পেশালাইজড পয়েন্ট আছে। তো আমি আর আউটলাইনটা না দেখে আমি সরাসরি চলে যাচ্ছি পয়েন্টগুলোতে। ফার্স্টে পার্টিকুলার্স তো জিজ্ঞেস করবাই। তো পার্টিকুলার্সে তুমি যখনই পেশেন্টের এইজ বলবা তখন তোমাকে ক্রস কোয়েশ্চেন করবে যে তুমি পেশেন্টের এইজটা কেন জিজ্ঞেস করেছো। তখন হচ্ছে তোমাকে এটা এভাবে ডিফেন্ড করতে হবে যে ম্যাডাম হচ্ছে এইজ স্পেসিফিক কিছু ডিজিজ আছে, যেমন হচ্ছে মানে একটা ফিমেলের রিপ্রোডাক্টিভ লাইফটা তো হচ্ছে এইজ লিমিটেড। তার হচ্ছে ক্লোজ টু মেনার্কি কিছু প্যাথোলজি থাকে, ক্লোজ টু মেনোপজ কিছু প্যাথোলজি থাকে, বা আফটার মেনোপজ কিছু প্যাথোলজি থাকে, এবং মাঝখানে যে রিপ্রোডাক্টিভ লাইফ সেখানে কিছু প্যাথোলজি থাকে। আর হচ্ছে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স গুলো সাধারণত দেখা যায় যে 10-11 বছরের দিকে বেশি কমন থাকে আর কি। যাই হোক, আর হচ্ছে এছাড়া যখন হচ্ছে মানে যখন লং কেস পড়বো অনেকগুলো ডিজিজে দেখবে ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে হিস্টেরেক্টমি উইথ বাইল্যাটারাল সালপিঞ্জো। দেখো, হিস্টেরেক্টমি শুধু হিস্টেরেক্টমি করা যায় অনেক রোগের জন্য, আবার অনেক রোগে হিস্টেরেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিঞ্জো এবং ওফোরেক্টমি, মানে ইউটেরাসের সাথে বাইল্যাটারালি ওভারি এবং ফ্যালোপিয়ান টিউবও কেটে ফেলা হবে। তো এই জিনিসটা আমরা যখন ডিসাইড করতে যাব তখন আমাদের পেশেন্টের এইজটা কনসিডার করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ দেখো, যদি পেশেন্ট ইয়াং থাকে, যদি পেশেন্ট এখনো মেনস্ট্রুয়েটিং থাকে, তার মানে কি তার শরীরে এখন এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন অনেক বেশি। কিন্তু তারা যখন মেনোপজে চলে যায় এই ফিমেলগুলো, তখন কি তাদের অনেক রকম মেনোপজাল সিমটম হয় না? তো এখন দেখো, একটা ফিমেল তার বয়স সাপোজ 30 ইয়ার্স, তুমি তাকে হিস্টেরেক্টমি উইথ বায়োল্যাটারাল সালপিঞ্জোফ্রেক্টমি যদি করে দাও, তুমি কিন্তু তার 31 বছর বয়সেই বা 30 বছর বয়সে তুমি তার মেনোপজ করে দিচ্ছ। এবং মেনোপজ করে দিলে সে তো তার মানে মানে তার যে মানে ফিমেলনেস সেটা তো সে লুজ করবেই। তার সাথে মেনোপজের পর কিন্তু ফিমেলদের অনেক রোগের প্রিডিসপোজিশন মেলদের সমান হয়ে যায়। যেমন কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলা, বা হচ্ছে মানে ভাস্কুলার ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপর হচ্ছে তোমার ডিসলিপিডেমিয়া, এই ডিজিজগুলা কিন্তু রিপ্রোডাক্টিভ লাইফে ফিমেলরা প্রোটেক্টিভ থাকে ডিউ টু প্রোটেক্টিভ ইফেক্ট অফ এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। তুমি যদি তাকে একটা আর্লি এজে ওভোরেক্টমি করে দাও, তখন কিন্তু সে এই প্রোটেক্টিভ ইফেক্টটা হারিয়ে ফেলছে। সো আমাকে অবশ্যই পেশেন্টের এইজ কনসিডার করেই আমি কোন অপারেশনটা করব
এটা আমাকে ডিসাইড করতে হবে। আর হচ্ছে যে যেটা যে কোনো মানে ইয়েতেই যে কিছু এই যে কিছু ডিজিজ হয়, ধরো সাপোজ আমরা তো একটু পরে সিমটম গুলো পড়বো, সাপোজ একটা ফিমেলের পারভেজানাল ব্লিডিং হচ্ছে, সে যদি একটু রিপ্রোডাক্টিভ এজে আসে, আমি সাধারণত চিন্তা করব কোনো একটা বিনাইন কজ। সে যদি তোমার রিপ্রোডাক্টিভ এজে শেষে আসে, পোস্ট মেনোপজাল আসে, আমি ম্যালিগন্যান্ট কজ গুলো মাথায় রাখবো। তো এরকম আর কি, যাই হোক। আচ্ছা, এছাড়া ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে একটা ইয়ে করতে হয় যে ম্যারিটাল স্ট্যাটাসটা অনেক ইম্পর্টেন্ট। কেন? সাপোজ একটা ফিমেল অ্যামেনোরিয়া নিয়ে আসলো, সে আনম্যারিড হতে পারে, সে ম্যারিড হতে পারে। তো ম্যারিড যদি হয়, আমি অবশ্যই মানে সবচেয়ে আগে প্রেগন্যান্সিটার কথা মাথায় রাখবো। এবং আমি যদি পেশেন্ট বা পেশেন্ট পার্টিকে বলি যে প্রেগন্যান্সি টেস্ট করান, তাহলে কিন্তু পেশেন্টেরও এতটা সাইকোলজিক্যাল ট্রমা হবে না, পেশেন্ট পার্টি ওটাকে ভালোভাবে নিবে। কিন্তু একটা আনম্যারিড ফিমেল, সে হয়তো মানে অ্যামেনোরিয়া নিয়ে আসলো, আমি সবকিছু দেখে চিন্তা ভাবনা করব যে সে হয়তো প্রেগনেন্ট হতে পারে, মানে থিওরিটিক্যালি তো পসিবল যে আনম্যারিড হলো প্রেগনেন্ট হওয়া, কিন্তু আমি যদি অন্য জিনিসগুলো এক্সক্লুড না সঙ্গে সঙ্গে মেয়েকে এবং তার ফ্যামিলিকে বলে দিই যে একটা প্রেগনেন্সি টেস্ট করান, কোনো কাউন্সেলিং না করি, তাহলে কিন্তু মেয়েটা অনেক বড় একটা সাইকোলজিক্যাল ট্রমা হবে, ফ্যামিলিও খুব একটা অসহায়তার মধ্যে পড়বে। সো আনম্যারিড ওমেনের যদি অ্যামেনোরিয়া থাকে, আমি শুরুতে আদার কজগুলা এক্সক্লুড করার জন্য টেস্ট দিব অবশ্যই, দিয়ে তারপর হচ্ছে আমি তাকে পর্যাপ্ত কাউন্সেলিং করার পরে তাকে হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট দেওয়া যাবে। এজন্য হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসটা খেয়াল রাখা হিস্ট্রি নেওয়ার সময় খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে সোশিও ইকোনমিক কন্ডিশন, এটা তো আসলে বলার কিছু নাই, যে কি কিছু কিছু ডিজিজ আছে, যেমন যেমন ধরো তোমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনে তোমার প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো জানো, তোমার হচ্ছে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে হয়, তাই না? আবার লো সোশিও ইকোনমিক কন্ডিশনে ফিমেলদের দেখা যায় যে অনেক সময় আর্লি এজে বিয়ে হয়ে যায়, সো তাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হয়, সিএ সার্ভিস হওয়ার চান্স থাকে। তারপর বাংলাদেশে অনেক সোসাইটি আছে যেই সোসাইটিতে হচ্ছে তোমার লাইক সেক্সুয়াল ওয়ার্কারদের প্রিভ্যালেন্স অনেক বেশি। তো ওইরকম কোন একটা সোশিও ইকোনমিক কন্ডিশনে কিন্তু আমি অবশ্যই এসটিডিটা চিন্তা করব, বা যাদের প্রপার মানে তোমার ফ্যামিলি প্ল্যানিং জন্য প্রয়োজনীয় টেকনোলজি গুলোর অ্যাক্সেস নেই, তাদের মধ্যে আমি এসটিডি চিন্তা করতে। আর হাই অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে অন্যদিকে কি হবে, সোসাইটিতে আমি হচ্ছে যে ডিজিজগুলো চিন্তা করব গাইনেকোলজিক্যাল ডিজিজের মধ্যে পিসিওএস। পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটা সাধারণত যারা হচ্ছে একটু ওবিস, যাদের একটু সেডেন্টারি লাইফস্টাইল, বা যাদের ডায়েট এরকম, ইউজুয়ালি তাদের মধ্যে অনেক সময় এটা হতে দেখা যায়। যদিও এগুলো ছাড়াও হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হতে পারে, তবে এই ফ্যাক্টরগুলো হচ্ছে প্রিডিসপোজ করে পিসিওএস। এছাড়া এন্ডোমেট্রিওসিস, এটার প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে তোমার সেডেন্টারি লাইফস্টাইলের সাথে। আচ্ছা, আর হচ্ছে তোমার আসলে এখানে হেলিং ফ্রম হিল ট্র্যাক্টস। আচ্ছা ঠিক আছে, এখানে ম্যালেরিয়াটা কেন বলা হলো, কারণ হচ্ছে যে কারণ ফিমেল মানে যে কোনো প্রবলেম হলে হচ্ছে তারা প্রেফার করে যে কোনো গাইনেকোলজিক্যাল ডক্টরের সাথে কনসাল্ট করতে, কারণ তাদের একটা ইনস্টিংক্ট থাকে যে আমার কি কোনো গাইনেকোলজিক্যাল প্রবলেম হলো কিনা। তো আমার মাথায়, আমি গাইনি ডাক্তার হলে আমার মাথায় কিন্তু মেডিকেল ডিসগুলো রাখতেই হবে। তো হিলট্রেক্স থেকে একটা ফিমেল আসলো, আমি শুরুতে তাকে পিআইডি কনসিডার না করে তাকে আগে ম্যালেরিয়ার টেস্ট দিব, কারণ তার জ্বর ওই কারণে আসতে পারে। তো এই হচ্ছে স্পেশাল পয়েন্ট গুলা পার্টিকুলার অফ দ্য পেশেন্টে। আচ্ছা, চিফ কমপ্লেন। আচ্ছা, এখানে অনেক বড় লিস্ট আছে, লিস্টটা দিয়ে কনসিডার করার দরকার নাই, জাস্ট শুনো একটা একটা করে, একটু শুনো যে কি কি কমন কমপ্লেন আসতে পারে। আমি কি বলেছিলাম, ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা, তারপর হচ্ছে ফাইব্রয়েড, তারপর হচ্ছে ওভারিয়ান টিউমার, আর হচ্ছে কি বলেছিলাম সম্ভবত জেনিটাল প্রোল্যাপস। আচ্ছা, আমরা একটু একটু করে দেখি কোন ফিচারটা পেলে আমরা কোনটার দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমি একটু বোল্ড করা গুলা তাকাই, দেখো কন্টিনিউয়াস এসকেপ অফ ইউরিন পার ভেজাইনা, ইনকন্টিনেন্স এবং নো আর্জ টু ইউরিনেট। এটা সবচেয়ে কমনলি যেহেতু আমাদের ভিভিএফ আসে, সো আমি শুরুতে ভিভিএফটা বলে দিচ্ছি। একটা ফিমেল এসে বলল যে স্যার আমার কয়েকদিন আগে একটা ডেলিভারি হয়েছে, অথবা কয়েকদিন আগে আমার একটা সিজারিয়ান সেকশন বা অপারেশন হয়েছে, এরপর থেকে গত কয়েকদিন থেকে হচ্ছে আমার 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 হচ্ছে মানে যোনিপথ দিয়ে শুধু প্রস্রাবের গন্ধযুক্ত তরল পদার্থ বের হচ্ছে ক্রমাগত।
এবং আমার তুমি যখন জিজ্ঞেস করলে যে আপনার কি প্রস্রাবের বেগ লাগে, বলছে না স্যার আমার কোনো প্রস্রাবের বেগই লাগে না, এবং আমার কখনো মনে হয় না যে প্রস্রাব করতে হবে, কারণ আমার সবই মনে হয় যেন যে বের হয়ে যাচ্ছে আমার যোনিপথ দিয়ে। তো এই হচ্ছে চিফ কমপ্লেইন। তাহলে কন্টিনিউয়াস এসকেপ অফ ইউরিন পার ভ্যাজাইনা, এটা একটা ইম্পর্টেন্ট চিফ কমপ্লেইন। ইনকন্টিনেন্স এবং নো আসুরেন্ট, এটার সাথে এই তিনটা ইউজুয়ালি একসাথে থাকে আর চিফ কমপ্লেইন্টের মধ্যে। তারপরে আমি অন্য কালার নিয়ে একটা দেখো, সাপোজ তোমার এই যে লাম্প ইন দি অ্যাবডোমেন, লাম্প ইন দি অ্যাবডোমেন, হ্যালো কেউ কি কিছু বলছো? ঠিক আছে, আচ্ছা লাম্প ইন দি অ্যাবডোমেন, লাম্প ইন দি অ্যাবডোমেনে তো অনেক কারণ আছে। লাম্প ইন দি অ্যাবডোমেন দেখা যায়, লাম্প ইন দি অ্যাবডোমেন দেখা, এখন লাম্প ইন দি অ্যাবডোমেন মানে এই দুইটার কারণেই কিন্তু তোমার মেনস্ট্রুয়াল প্রবলেম হতে পারে। ওভারিয়ান টিউমার যদি কোনো হরমোন প্রডিউসিং টিউমার হয় বা ওভারি নরমাল সেলগুলো এফেক্ট করে টিউমারটা, তাহলে কিন্তু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হবে। আবার প্রয়েডটা যদি একদম মানে এন্ডোমেট্রিয়ামে থাকে, অল ক্লোজ টু এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ তোমার সাবসেরাস সাবমিউকাস যে ফাইব্রয়েড, সেই ফাইব্রয়েড কিন্তু ব্লিডিং প্রবলেম করতে পারে। তাহলে মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিও কিন্তু এই ফাইব্রয়েড অথবা ওভারিয়ান টিউমার এই দুটোকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, আচ্ছা এছাড়া তোমার এখানে তাহলে আর হচ্ছে দাও আরেকটা সিম্পটম আছে, দেখো সামথিং, দাঁড়া আমি অন্য কালার নিচ্ছি, সামথিং কামিং আউট অফ দ্য ভ্যাজাইনা, মানে এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা জেনিটাল প্রলেপস কে ইন্ডিকেট করে। সো আমার মোস্ট কমন যে চারটা লং কেস, এই চারটা লং কেসে কি কি সিম্পটম চিফ কমপ্লেইন হিসেবে আসতে পারে তা আমি বলে দিলাম। এছাড়া আর কি 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 আর কি চিফ কমপ্লেইন থাকতে পারে, হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং। পোস্ট মেনোপজাল ব্লিডিং এ কি হতে পারে এটা আমরা একটু পরে এলাবোরেট করব। পারভ্যাজাইনাল ডিসচার্জ, পারভ্যাজাইনাল ডিসচার্জের মধ্যে একটা বলেছি যে ইউরিনিফেরাস স্মেলওয়ালা ডিসচার্জ হচ্ছে ভিভিএফ হয়। এছাড়া পুরুলেন্ট বা ওয়াটারি, ইভেন কি ব্লাডি ডিসচার্জও হতে পারে, যেমন ভ্যাজাইনাইটিস হয়, অনেক ডিজিজ হয় ব্লাডি ডিসচার্জ, যেমন হচ্ছে সিএ সার্ভিক্স হয়, তারপর অ্যাবর্শন হয়ে যায় অনেক সময়, একটু প্রেগন্যান্সি হয়, আমরা এগুলো একটু পরে মানে এলাবোরেট করব। এছাড়া হচ্ছে ইউরিনারি যে প্রবলেম, একটা তো মানে ইউরিনারি প্রবলেম গুলো ইউজুয়ালি ভিভিএফএস এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে আর কি। এছাড়া পিআইডি যদি হয়, পিআইডি যদি কোনো কারণে ইউটিআই ডেভেলপ করে, তখনও কিছুটা ইউরিনারি প্রবলেম থাকতে পারে। আর ডিফিকাল্টি ইন ডেফিকেশন, ডিফিকাল্টি ইন মিকচুরেশন, এই দুটো পয়েন্ট একটু বলবো, কারণ কি আমরা জানি যে ফাইব্রয়েড এবং ওভারিয়ান টিউমার এই দুইটাই যদি অনেক বড় হয়ে যায়, তখন তারা সামনে ব্ল্যাডার এবং পিছনে রেকটামে চাপ দেয়। প্রেসার ইফেক্টের জন্য তোমার হচ্ছে ইউরিনেশন অথবা ডেফিকেশনে বাওয়েল এন্ড ব্ল্যাডার হ্যাবিটে চেঞ্জ আসতে পারে। তাহলে চিফ কমপ্লেইন্ট এগুলাই। তাহলে আমাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চিফ কমপ্লেইন্ট কোনগুলা? ইউরিন এসকেপ পার ভ্যাজাইনা, ইনকন্টিনেন্স, নো আর্জ টু ইউরিনেট, এটা হচ্ছে ভিভিএফ এর। লাম্প ইন দি অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল পেইন, আর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি। আচ্ছা অ্যাবডোমিনাল পেইন নিয়ে বলা হয়নি কিন্তু, ফাইব্রয়েড আর ওভারিয়ান টিউমার এই দুটো যদি কোনো কোনো টর্শন হয়, টর্শন হলে ওদের নেক্রোসিস হয়, তখন কিন্তু অ্যাবডোমিনাল পেইন হবে। আর হচ্ছে তোমার আর কি বললাম আমি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার আচ্ছা ইম্পর্টেন্ট মেনলি এটা, আর হচ্ছে সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা অথবা আউট অফ দ্য ভ্যাজাইনা। ঠিক আছে, তাহলে চিফ কমপ্লেইন গেল। এখন আমি কমপ্লেইন গুলো একটু একটা করে একটু আস্তে করে এলাবোরেট করি, জাস্ট ক্রস কোয়েশ্চেন করার সময় বা তোমাদেরকে যখন জিজ্ঞেস করবে যে তুমি এই পেশেন্টের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে কেন এগুলো রেখেছো, বা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের এই পয়েন্টগুলো কেন রাখোনি, তখন তোমরা এভাবে ক্রস কোয়েশ্চেনটা দিতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এছাড়া আরো কিছু কমপ্লেন, আচ্ছা না সব কমপ্লেনই মনে হয় চলে এসেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন এখন হচ্ছে এরপর আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে যাব। তো এখানে একটা কথা, তোমরা অলওয়েজ পেশেন্টকে মানে বলবা যে তোমার ব্ল্যাডার এবং বাওয়েল ইভাকুয়েট করে আসতে। কেন? কারণ হচ্ছে ফুল ব্ল্যাডার অনেক সময় ইট ক্যান মিমিক এনি অ্যাবডোমিনাল স্পেস অকুপাইং লেশন। এজন্য যদি পেশেন্ট ব্ল্যাডার এমটি করতে পারে, তাকে বলবো যে আপনি ব্ল্যাডার এমটি করে আসেন, ঠিক বায়োলে এমটি করে আসতে বলতে হবে। কারণ এই দুটো যদি ফুল থাকে, আমি ইন্সপেকশনে তো মিসগাইডেড হবই, প্লাস এক্সামিনেশনের সময় অবশ্যই আমার এটা এমটি থাকলে আমি কিন্তু মানে তোমার কোনো কিছু ঠিকমতো হাইট মেজার করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমি ফার্স্ট যে কমপ্লেইনটা বলেছিলাম যে লাম্প ইন দি অ্যাবডোমেন, হ্যাঁ, তো লাম্প ইন দি অ্যাবডোমেন তোমার, তাহলে লাম্প ইন দি অ্যাবডোমেনের ফার্স্ট আমি একটু মানে তোমাদের চিফ কমপ্লেইন্টে যখন লাম্প ইন দি অ্যাবডোমেন থাকবে, তখন তোমরা তোমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে কি কি রাখবে।
শুরুতে হচ্ছে ফাইব্রয়েড। ফাইব্রয়েড জিনিসটা কি? এটা হচ্ছে তোমার সার্ভিক্স, এ হচ্ছে তোমার বডি অফ দ্য ইউটেরাস হচ্ছে ফান্ডাস। তো এই যে তোমার যেই ইউটেরাসের যে মায়োমেট্রিয়াম, এই মায়োমেট্রিয়ামে কিন্তু স্মুথ মাসেল থাকে। স্মুথ মাসেলের যে বিনাইন টিউমার, এটাকে আমরা বলি লেওমায়োমা। এই লেওমায়োমাটার একটা নাম হচ্ছে ফাইব্রয়েড। তো ফাইব্রয়েড মানে হচ্ছে লেওমায়োমা। বিনাইন লেশন অফ দ্য স্মুথ মাসেল অফ দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস ইজ কল্ড ইউটেরাইন ফাইব্রয়েড। তাহলে ফাইব্রয়েড হলে কিন্তু এটা এত বড় হয়ে যায় যে অনেক হিউজ এনলার্জমেন্ট হয়, অ্যাবডোমেনে একটা লাম্প তৈরি করে। সো অবশ্যই এটা আমার চিন্তায় থাকবে। ওভারিয়ান টিউমার বা কোনো টিউবো ওভারিয়ান ম্যাস। আচ্ছা, ওভারিয়ান টিউমার আর টিউবো মানে ওভারিয়ান ম্যাস হচ্ছে কি? ওভারিতে ইটসেলফ কোনো টিউমার অথবা তোমার ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি এখানে যদি কোনো ম্যাস থাকে তাহলে হচ্ছে লাম্প হতে পারে। আর এন্ডোমেট্রিওটিক সিস্ট, এন্ডোমেট্রিওটিক সিস্ট হচ্ছে আমরা চকলেট সিস্টের নাম জানি। এন্ডোমেট্রিওসিস হচ্ছে কোনো কারণে যদি ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়ামটা এন্ডোমেট্রিয়াম ছাড়া আর কোথাও থাকে, মানে প্রেজেন্স অফ endometrial tissue outside the uterus অথবা some place other than the endometrium। যেমন ধরো তুমি ওভারিতে যদি এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে তাহলে কিন্তু ওভারির ভিতরে বারবার ব্লিডিং হয়ে চকলেট সিস্ট তৈরি হবে, এটাও সাবস্টেন্সিয়ালি এনলার্জড হয়ে একটা লাম্প তৈরি করতে পারে। সো এটাও তোমাকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস রাখতেই হবে। এছাড়া আমি গাইনিক ডাক্তার, কিন্তু আমার অ্যাসোসিয়েটেড সার্জিক্যাল কন্ডিশনগুলো ভুলে গেলে চলবে না। যে কোনো অ্যাপেন্ডিকুলার লাম্প হতে পারে বা যে কোনো মেজেন্টেরিক সিস্ট হতে পারে। আর যদি আমি খুব বেশি কেয়ারলেস হই তাহলে ফুল ব্ল্যাডারের কারণেও, ধরো পেশেন্টের হচ্ছে ইউরিনারি রিটেনশন আছে, সাপোজ সে ইউরিনের আর্চটা ফিল করে না, সো সে তো আর ইউরিনারি কমপ্লেইন করবে না, সে বলবে যে আমার পেটটা ফুলে গেছে, কেন ফুলছে সে কিন্তু জানে না। তো তখন তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, জিজ্ঞেস করতে হবে আপনি কি প্রস্রাব করেছেন, আপনি সর্বশেষ কবে প্রস্রাব করেছেন। তখন পেশেন্ট বলবে যে আচ্ছা আমার তো মনে পড়ছে না, আমার মনে হয় গত 2 দিনের প্রস্রাবের বেগ আসেনি। তখন তোমার অবশ্যই চিন্তা করতে হবে যে ফুল ব্লাডারের কারণে হতে পারে কিনা। সো এজন্যই শুরুতে পেশেন্টকে জিজ্ঞেস করে নেওয়া যে আপনি কি প্রস্রাব করেছেন, যদি না করে থাকে তখন কিন্তু করার ব্যবস্থা করতে হবে, অথবা ওটাই যে একটা ডিজিজ সেটা মাথায় রাখতে হবে। তাহলে লাম্প ইন দি অ্যাবডোমেনের ডিডি হলো এটা। ইউটেরাসে একটা প্যাথোলজি, ওভারিতে একটা প্যাথোলজি, ওভারিয়ান লিগামেন্টে একটা প্যাথোলজি, এবং চকলেট সিস্ট, আর হচ্ছে সার্জিক্যাল কোনো কন্ডিশন। ঠিক আছে। আচ্ছা, লাম্প যখন হবে, আমি লাম্পের জন্য হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে কি কি কোয়েশ্চেন করব পেশেন্ট, এটা ডিউরেশনটা, এটা রেট অফ গ্রোথ, পেইন আর আদার অ্যাসোসিয়েটেড ফিচার আছে কিনা। মানে আমি তো কেসটা প্রেজেন্ট করব যে presented with a lump that she has noticed for the past 2 months। তাহলে 2 months হচ্ছে ডিউরেশন। ইট হ্যাজ বিন গ্রোয়িং র্যাপিডলি নাকি স্লোলি, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পেইন অর নট, এছাড়া অ্যাসোসিয়েটেড উইথ ফিভার, অ্যাসোসিয়েটেড উইথ মিচুরেশন, ডেফিকেশন প্রবলেম ইত্যাদি। তাহলে আমরা একটু দেখে নেই, যদি এটা খুবই র্যাপিডলি গ্রো করে তাহলে আমরা সাধারণত ম্যালিগন্যান্ট কোনো কন্ডিশনের কথা চিন্তা করব। যদি স্লোলি গ্রো করে আমরা বিনাইন কোনো কন্ডিশনের কথা চিন্তা করব। বিনাইনের মধ্যে তোমার ইনফেক্টিভ হতে পারে বা নিওপ্লাস্টিক হতে পারে। নিওপ্লাস্টিকের মধ্যে হচ্ছে বিনাইন ও মানে বিনাইন ওভারিয়ান টিউমার, আর ইনফেক্টিভের মধ্যে হচ্ছে তোমার সাপোজ তোমার পিআইডি। পিআইডিটা ইউজুয়ালি ক্রনিক পিআইডিতে হয় আর কি এরকম। আচ্ছা আচ্ছা, পেইন একটা হচ্ছে তোমার যদি পিআইডির কারণে লাম্প হয় দেন সেখানে পেইনও থাকবে, অ্যাবডোমিনাল পেইনও থাকতে পারে। আচ্ছা, আর আর হচ্ছে তোমার ফিভার। আচ্ছা, পিআইডি মানে ফিভার হলো আমি পিআইডির কথা চিন্তা করব। আর হচ্ছে মিকচুরেশন এন্ড ডেফিকেশন প্রবলেম, এটা কিন্তু আমি একটু আগে বলেছি। ওভারিয়ান টিউমার এবং ফাইব্রয়েড এরা যদি অনেক বড় হয়ে যায়, এরা কিন্তু সামনে বাওয়েল এবং ব্ল্যাডারকে এফেক্ট করতে পারে, তখন কিন্তু মিকচুরেশন বা ডেফিকেশন প্রবলেমস হতে পারে। আর পেইনের কথাটাও, ফাইব্রয়েড বা ওভারিয়ান টিউমার যদি টর্শন হয়ে যায়, সাপোজ এই হচ্ছে একটা ওভারিয়ান টিউমার, কোনো কারণে এই জিনিসটা টুইস্টেড হয়ে এটার ব্লাড ভেসেলটা কম্প্রোমাইজ হয়ে গেল, তখন কিন্তু এখানে ইসকেমিক পেইন হবে। আবার ফাইব্রয়েডও একইভাবে টর্শন হয়ে ইসকেমিয়া হয়ে পেতে পারে। তাহলে কোন দিতে আমি কোন ফিচারটা পাবো, আমাকে কিন্তু তাহলে এই জিনিসগুলো চিন্তা করে নিতে হবে। যেমন দেখো যে যদি ফাইব্রয়েড মানে, দেখো আমি একটু উল্টা দিক থেকে আসি তাহলে ভালো হবে। যেমন তোমরা দেখো এখানে যদি ডিফিকেশন অথবা মিকচুরেশন প্রবলেম থাকে তাহলে
এটা হচ্ছে ফিচার্স অফ অবস্ট্রাকশন ইউজুয়ালি ডিউ টু লার্জ ওভারিয়ান টিউমার। যদি লাম্প অথবা ফিভার থাকে তাহলে আমি একটা বলেছি পিআইডি, পিআইডির সাথে হতে পারে জেনিটাল টিউবারকুলোসিস। এছাড়া ম্যালিগন্যান্সির কারণে ফিভার হয়। আচ্ছা দেখো, ইজ ইট গ্রোয়িং স্লোলি অর র্যাপিডলি, এটা আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যদি মেনস্ট্রুয়াল প্রবলেম থাকে লাম্পের সাথে তখন আমি ফাইব্রয়েডের কথা চিন্তা করব, অথবা হরমোন প্রডিউসিং টিউমার অফ ওভারি চিন্তা করব। যেমন আমরা জানি জার্ম সেল টিউমার, যে টিউমারটা, এই টিউমারগুলো যদি কোনো কারণে এস্ট্রোজেন প্রডিউস করে এক্সেসিভলি তখন কিন্তু ডিসমেনোরিয়া হয় বা মেনোরেজিয়া হয়। তাহলে ওভারিয়ান টিউমার উইথ হচ্ছে তোমার ওভারিয়ান টিউমার, আচ্ছা সরি, লাম্প ইন দি অ্যাবডোমেন উইথ হচ্ছে মেনস্ট্রুয়াল প্রবলেম, আমি হচ্ছে ফাইব্রয়েডের কথা ভাবতে পারি অথবা ওভারিয়ান টিউমারের কথা ভাবতে পারি। যাই হোক, মানে এখন জাস্ট আইডিয়া দেওয়ার জন্য দেওয়া, যেন তুমি মানে কোয়েশ্চেনগুলো ডিফেন্ড করতে পারো। আমরা যখন কেস করবো তখন তো সব আবার ফর্মালি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স ছিল আরেকটা কমপ্লেইন, ঠিক আছে। আচ্ছা, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সের সাথে একটা জিনিস একটু না বললেই, পেশেন্ট যদি কমপ্লেন করে যে তার মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হচ্ছে, তখন আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের ভিতরেই মেনস্ট্রুয়াল ইলনেসটা নিয়ে নেব। যদি পেশেন্টের চিফ কমপ্লেন্টে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স না থাকে তখন কিন্তু আমি পেশেন্টের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলার পর রেস্ট যেই গাইনেকোলজিক্যাল হিস্ট্রি থাকবে সেখানে কিন্তু আমার অবশ্যই মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে। তার মানে কি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি যদি পেশেন্টের কমপ্লেন থাকে মেনস্ট্রুয়াল প্রবলেম, তখন আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যে নিয়ে নেব। আর যদি কমপ্লেন না থাকে তাহলে হচ্ছে গাইনেকোলজিক্যাল হিস্ট্রির মধ্যে আলাদা করে নিতে হবে, খেয়াল রাখবে এটা। আচ্ছা, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হলে আমার শুরুতে জিজ্ঞেস করতে হবে আগের মতো আমরা যে অবস্টেট্রিক্সে পড়েছিলাম, যে আপনার সাইকেল ডিউরেশন, আপনার সাইকেলটা কেমন, সাইকেলের ডিউরেশন কত, লাস্ট ডেট অফ মেনস্ট্রুয়েশন কত, আপনার ফ্লোটা কি রেগুলার না ইররেগুলার, মানে হচ্ছে যে তার কি সাইকেলটা সাইক্লিক্যাল কিনা। আচ্ছা, ফ্লো হচ্ছে তার ব্লিডিং কি নরমাল হয় নাকি রিসেন্টলি অনেক বেশি হচ্ছে আগের চেয়ে, অর্থাৎ তার রেজিয়া হচ্ছে কিনা, ঠিক আছে। তা এই কোশ্চেনগুলো তাহলে আমি করব কি কি, তার ডিউরেশন অফ ব্লিডিং, তার হচ্ছে রেগুলারিটি আছে কিনা, তার ফ্লোটা কতটুকু, এবং আরেকটা জিনিস অ্যাসোসিয়েটেড প্রবলেম, পেইন আছে কিনা, পেইন আছে কিনা, পেইন আছে, ঠিক আছে। এখন তারপর তোমাকে এখানেই ক্রস কোয়েশ্চেনে কিছু টার্মিনোলজি জিজ্ঞেস করতে পারে। ডিসমেনোরিয়া কি, মেনোরেজিয়া কি, পলিমেনোরিয়া কি বা মেট্রোরেজিয়া কি। আচ্ছা, এছাড়া অলিগোমেনোরিয়া কি সেটাও জিজ্ঞেস করতে পারে, পলিমেনোরেজিয়া কি সেটা জিজ্ঞেস করতে পারে, অলিগোমেনোরেজিয়া কি সেটা জিজ্ঞেস করতে পারে। আমি এখানে এটা বেশি বলছি না, এটা তোমরা সবাই জানো, জাস্ট সংক্ষেপে বলছি। যদি পেইনফুল মেনস্ট্রুয়েশন হয় তাহলে ডিসমেনোরিয়া, যদি মেনস্ট্রুয়েশনে ব্লিডিং ব্লাড লস নরমাল থেকে অনেক বেশি হয় তাহলে মেনোরেজিয়া, যদি মেনস্ট্রুয়েশনটা অনেক দিন পর হয় অর্থাৎ সাইকেল ডিউরেশন অনেক বেশি, তখন আমি এটাকে বলবো অলিগোমেনোরিয়া। আর মেনস্ট্রুয়েশন যদি ঘন ঘন হয় অর্থাৎ সাইকেল ডিউরেশন খুবই কম, তার মানে এটাকে তখন বলবো পলিমেনোরিয়া। আর যদি কোনো সাইক্লিসিটি ফলো না করে তখন আমি ওটাকে বলবো মেট্রোরেজিয়া, ঠিক আছে। এখন যদি তার ডিসমেনোরিয়া থাকে অথবা মেনোরেজিয়া থাকে, ইউজুয়ালি এই দুইটা হয় সাধারণত প্যাথোলজির কারণে, ইউটেরাইন প্যাথোলজির কারণে, আইদার কোনো ফাইব্রয়েড অথবা এরকম কোনো কিছু। যেমন ডিসমেনোরিয়াটা দেখা যায় তোমার ইন্ট্রামুরাল ফাইব্রয়েডে অথবা অথবা অ্যাডেনোমায়োসিসে, আর যেটা দেখা যায় সাবমিউকাস ফাইব্রয়েডে। যাই হোক, এটা এখন মনে রাখতে হবে না। আর যদি তার মেট্রোরেজিয়া থাকে অথবা পলিমেনোরিয়া থাকে অথবা অলিগোমেনোরিয়া থাকে, ইউজুয়ালি দেয়ার ইজ সাম ওভারিয়ান প্যাথোলজি অথবা কোনো হরমোনাল প্যাথোলজি। কারণ আমরা কি জানি মেনস্ট্রুয়েশন কি 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 রিলেটেড, তোমার হাইপোথ্যালামাস থেকে হচ্ছে জিএনআরএইচ, তারপর পিটুইটারি থেকে হচ্ছে এফএসএইচ এলএইচ, তারপর ওভারিতে যে হচ্ছে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই প্যাথোতে প্রবলেম সাধারণত সাইকেলের লেন্থ চেঞ্জ হয় অথবা সাইক্লিসিটি যায়। তাহলে যদি অলিগোমেনোরিয়া, পলিমেনোরিয়া বা মেট্রোরেজিয়া হয়, আমরা সাধারণত কোনো এন্ডোক্রাইন কজ অথবা ওভারিয়ান কোনো প্যাথোলজি খুঁজবো। আর যদি ডিসমেনোরিয়া হয় বা মেনোরেজিয়া হয় তখন আমরা আগে খুঁজবো ইউটেরাইন প্যাথোলজি। আরেকটা জিনিস যে জিজ্ঞেস করতে হয়, তাহলে পেশেন্টকে কি কি জিজ্ঞেস করতে হয় দেখো,
আপনার ডিউরেশন কেমন, রেগুলার না ইরেগুলার, ফ্লো কেমন, আর আপনার আপনার ব্লিডিং এর সময় ব্লাডের সাথে ক্লট পাস করে কিনা। আমরা ফার্স্ট ইয়ার একটা জিনিস পড়েছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ মেনস্ট্রুয়াল ব্লাড হচ্ছে ইট ডাজন্ট ক্লট। ইট ডাজন্ট ক্লট কেন? কারণ সেখানে তোমার তোমার হচ্ছে ফাইন নামক একটা সাবস্টেন্স থাকে। এই ফাইব্রিন সাবস্টেন্সটা ক্লটকে ব্রেকডাউন করে দেয়, সবসময় ক্লট তৈরি হতে দেয় না। কিন্তু যদি ব্লাডের পরিমাণ এত বেশি থাকে যে ফাইব্রিন ক্লটকে ব্রেক করে পারছে না, তখন কিন্তু প্যাসেজ অফ ক্লটটা খুবই কমন হয়ে যায়। ইউজুয়ালি মেনোরেজিয়া যাদের হয়, অনেক বেশি ব্লাড বের হচ্ছে, তাদের এই ফাইব্রিন সিস্টেমটা এক্সস্ট হয়ে যায়, তখন হচ্ছে তাদের ভেরি হাই অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়ে থাকে। আচ্ছা, তারপরে তাহলে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সটা একটু গেল। এখন কিছু মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সে তাহলে আমি কি কি কোয়েশ্চেন করলাম, তার ডিউরেশনটা কেমন, তার হচ্ছে মানে ডিউরেশন মানে কয়দিন ধরে তার সাইকেল হয়, 5 দিন ধরে, সরি সাইকেল না, কয়দিন ধরে তার ব্লিডিং হয়, 5 দিন ধরে বা 4 দিন ধরে, কয়দিন পর পর তার ব্লিডিংটা হয়, এটা কি আদৌ সাইক্লিক্যাল কিনা, তার কোনো পেইন হয় কিনা, এইসব। তার সাথে আরো কিছু হিস্ট্রি থেকে আমাদের কিছু কোরিলেশন করতে হতে পারে, যেমন তার যদি কোনো কন্ট্রাসেপটিভ হিস্ট্রি থাকে, মানে আচ্ছা এই যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেওয়ার সময় অবশ্যই কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা নিয়ে নিতে হবে আর কি। কারণ কেউ যদি ধরো ওসিপি খায়, তখন তো একটা পোস্ট পিল অ্যামেনোরিয়া হয়। তারপরে যে কেউ যদি ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ নেয় বা কপার টি ইউজ করে, তারও কিন্তু মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হতে পারে। আচ্ছা, এছাড়া অনেক আচ্ছা মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সের কম কেমন হবে এটা একটু বলে নেই। সবচেয়ে চিফ কমপ্লেন্ট রিগার্ডিং মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স এমন ফিমেল হচ্ছে অ্যানিমিয়া। এছাড়া আছে তোমার পেইনফুল মেনস্ট্রুয়েশন, যেটা আমরা হচ্ছে চিফ কমপ্লেন্টে পেইনফুল মেনস্ট্রুয়েশন লিখবো। এছাড়া হচ্ছে আচ্ছা এই দুটোই হচ্ছে কমপ্লেন্টের মধ্যে থাকে আর কি। তো এই অ্যামেনিরিয়ার সাথে যদি তার এরকম হিস্ট্রি থাকে যে কয়েকদিন আগে তার ডেলিভারি হয়েছে, কয়েকদিন আগে তার অ্যাবর্শন হয়েছে কিনা, কয়েকদিন আগে তার ডি হয়েছে কিনা, এগুলো আমাকে জিজ্ঞেস করে নিতে হবে যেন আমি ডায়াগনোসিসটাতে সহজে পৌঁছাতে পারি। যাই হোক, তাহলে মেনস্ট্রুয়েশনে এগুলো গেল। এছাড়া আমি একটা জিনিস বলেছিলাম যে পলিমেনোরিয়া, অলিগোমেনোরিয়া বা মেট্রোরে যদি হয়, তাহলে কোনো এন্ডোক্রাইন কজ বা কোনো ওভারিয়ান কজ থাকতে পারে। এজন্য আমাকে অবশ্যই থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে জিজ্ঞেস করতে হবে। যেমন আমরা জানি যে থাইরয়েড ডিসঅর্ডার যদি হয়, সেটা হাইপোথাইরয়েডিজম হোক বা হাইপারথাইরয়েডিজম হোক, হাইপোথাইরয়েডিজম হলে ইউজুয়ালি তোমার হচ্ছে পলিমেনোরিয়া হয়, আর হাইপার থাইরয়েডিজম হলে ইউজুয়ালি অলিগোমেনোরিয়া হয়। আমি তাহলে আমার অবশ্যই থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে হিস্ট্রি নিতে হবে। এছাড়া আদার কোন প্রবলেম, মানে থাইরয়েড ডিসঅর্ডারের সাথে রিলেটেড আর কোন হিস্ট্রি আছে কিনা, যেমন তার হিট ইনটলারেন্স বা কোল্ড ইনটলারেন্স, তার ওয়েট গেইন বা ওয়েট লস, কনস্টিপেশন ইত্যাদি আছে কিনা। মানে আমি যখনই হচ্ছে তার কোনো থাইরয়েড জিনিস ধারণা করব যে এর জন্য তার মেনস্ট্রুয়াল হতে পারছে, তখন আমার এটা এগুলো জিজ্ঞেস করতে হবে। এছাড়া টিউবারকুলোসিস হলেও মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয়ে থাকে। আচ্ছা, এরপরের যেই চিফ কমপ্লেন্ট ছিল একটা কমন, সামথিং কামিং আউট পার ভ্যাজাইনা। আচ্ছা, সামথিং কামিং আউট পার ভ্যাজাইনাতে আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো কি রাখতে হবে, মানে হচ্ছে যখন আমি হচ্ছে এটা চিফ কমপ্লেন্টে লিখবো, আমার অবশ্যই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে এটা লিখতে হবে। একটা হচ্ছে জেনিটাল প্রোল্যাপস অথবা ইউটেরোভ্যাজাইনাল প্রোল্যাপস, একটা হচ্ছে মায়োমেটাস। আচ্ছা, জিনিসটা কি একটু ব্যাখ্যা করে দেই যারা জানে না তারা। ফাঁকা স্লাইড কি আছে আশেপাশে? আচ্ছা আচ্ছা, এখানে জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা, দেখো তোমার এই হচ্ছে তোমার একটা ফিমেলের সাপোজ অ্যাবডোমেন, এই হচ্ছে তার পেলভিস, সাপোজ তার ইউটেরাসটা মানে এভাবে থাকে, তার ভ্যাজাইনাটা এভাবে থাকে, এটা এভাবে ওপেন করে। কোনো কারণে যদি এই পুরো জিনিসটা মানে এভাবে বের হয়ে এসে ঝুলে পড়ে, তখন কিন্তু এই জায়গা থেকে ইউটেরাসটা বাইরে থেকে দেখা যাবে। এটা হচ্ছে জেনিটাল প্রোল্যাপস। লাইক ওই বলবে যে আমার কিছু বের হয়ে আসছে, এবং তুমি দেখবা যে এখানে একটা ব্যাগ বা স্যাকের মতো বের হয়ে এসেছে। অথবা মানে এটা হচ্ছে ইউটেরোভ্যাজাইনাল প্রোল্যাপস। আর হচ্ছে মায়োমেটাস পলিপটা কি, আমার ইউটেরাসে যে এন্ডোমেট্রিয়াম, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের এখানে পলিপ তৈরি হতে পারে। এই পলিপটা গ্রো করতে 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 যদি ভ্যাজাইনা দিয়ে বা সার্ভিক্স দিয়ে বের হয়ে যায়, তখন কিন্তু তখনও পেশেন্ট কমপ্লেন করবে যে আমার কাছে মনে হচ্ছে কিছু একটা বের হয়ে আসছে।
তাহলে হচ্ছে সামথিং কামিং আউট পার ভ্যাজিনাতে আমরা মেইনলি সামথিং কামিং আউট পার ভ্যাজিনা আর ভ্যাজিনাল ডিসচার্জ কিন্তু একই জিনিস না। ভ্যাজিনাল ডিসচার্জ হচ্ছে পেশেন্ট বলবে যে আমার ভ্যাজিনা দিয়ে হচ্ছে স্রাব যায়, লাল স্রাব বা সাদা স্রাব বা পুজ যায় বা গন্ধযুক্ত স্রাব যায়। এখানে পেশেন্ট বলবে যে আমার কাছে মনে হচ্ছে যে আমার কি জানি টান দিচ্ছে, যোনিপথ দিয়ে কিছু একটা বের হয়ে আসতে চাচ্ছে কিন্তু বের হচ্ছে না, টান টান লাগতেছে, একটু ব্যথাও করতেছে। এটাকে বলা হয় অনেক সময় ড্র্যাগিং সেন্সেশনও বলা হয়, ড্র্যাগিং সেন্সেশন। তাহলে আমরা সামথিং কামিং আউট ফর ভ্যাজিনা কমপ্লেইনটা তাহলে রাখবো। আচ্ছা, আরেকটা জিনিস, সামথিং কামিং আউট ফর ভ্যাজিনাতে যেটা জিজ্ঞেস করতে হয় যে আপনি কখন এটা নোটিস করছেন, মানে ডিউরেশনটা। পেশেন্ট বলতে পারে যে মানে কয়েকদিন আগে আমার ডেলিভারি হয়েছিল, ডেলিভারি হওয়ার সময়টা কম ছিল, কয়েকদিন না সরি আমার কয়েক বছর আগে ডেলিভারি হয়েছিল এবং তারপর কয়েক মাস একবার মেনোপজ হয় এবং মেনোপজের আমার হচ্ছে সাধারণ মানে আমার এরকম সিমটম হয়েছে। কারণ অনেক সময় এই প্রোলেপসটা মেনোপজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এছাড়া যদি আরেকটা জিনিস তোমরা একটু দেখো, এখানে একটু আবার চলে যাচ্ছি, দেখো সাপোজ এই ফিমেলটার জেনিটাল প্রোল্যাপস হলো, দেখো সাপোজ এই হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, এই হচ্ছে ইউটেরাস, আমি সাইড থেকে দেখাচ্ছি, আর পিছনে হচ্ছে রেকটাম। যদি কোনো কারণে প্রোল্যাপস হয়েছে তাহলে দেখো তোমার সরি কোনো কারণে যদি যে মানে এই জায়গাটা প্রোল্যাপস হয়ে যায় তাহলে কিন্তু জেনিটালিয়াটা এই মানে ইউটেরাসটা নিচে চলে গেল, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। তখন কিন্তু তোমার এই জায়গাতে যে ভ্যাজিনাটা ছিল, এই ভ্যাজিনার ওয়ালের মধ্যে রেকটাম অথবা ইউরিনারি ব্ল্যাডার প্রোল্যাপস করতে পারে, প্রোল্যাপস করতে পারে। যদি প্রোল্যাপস করে যায় তখন পেশেন্টের ইউরিনারি বা হচ্ছে ডেফিকেশনে কোনো কমপ্লেইন থাকতে পারে। তাহলে আমাকে একটা প্রোল্যাপস হওয়া পেশেন্ট মানে আমাকে পেশেন্ট যদি কমপ্লেইন দেয় সামথিং কামিং আউট পার ভ্যাজাইনা, আমাকে ফার্স্টে জিজ্ঞেস করতে হবে যে আপনার কি মেনোপজ হয়েছে কিনা, বা আপনার কি কয়েকদিন আগে ডেলিভারি হয়েছে কিনা, বা আপনার কি প্রস্রাব পায়খানায় কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ তোমাদের লং কেসে সবচেয়ে কমন কেস যেটা আসে ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা উইথ সিস্টোসিলি, মানে এই পেশেন্টগুলা সামথিং কামিং আউট পার ভ্যাজাইনা এবং সাথে ইউরিনারি কমপ্লেন্ট নিয়ে আসে। তখন তোমাকে কিন্তু এই ডায়াগনোসটা এভাবে লিখতে হবে, সো মাথায় রাখতে হবে এই জিনিসটা। এখন হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন ছিল আমাদের আরেকটা বিগ চিফ কমপ্লেন্ট। যে কোনো পেনের মতো এখানে আমি ফার্স্টে সক্রেটিসের কথা জিজ্ঞেস করব। তো সাইট অনসেট ক্যারেক্টার রেডিটেশন তো বলবো, এই যে অ্যাসোসিয়েট ফ্যাক্টর যেটা, আমি কি কি ফ্যাক্টর অ্যাসোসিয়েট আছে কিনা জানতে চাবো। সেটা হচ্ছে ভ্যাজিনাল ব্লিডিং হচ্ছে কিনা, পার ভ্যাজিনাল ডিসচার্জ হচ্ছে কিনা, অথবা লাম্প হচ্ছে কিনা, কোনো লাম্প আছে কিনা। এবং এই যে পেইনটা, এই পেইনের যে টাইমিং, টাইমিং কি জিজ্ঞেস করবো কখন আপনার ব্যথাটা হয়, কি সব সময় থাকে নাকি মেনস্ট্রুয়েশনের সময় কি হয়, তাহলে তখন এটা হবে ডিসমেনোরিয়া। সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় কি হয়, হয়তো আমি এটার নাম দিব ডিসপ্যারিউনিয়া ইত্যাদি, ডিসপ্যারিউনিয়া ইত্যাদি। এছাড়া মিকচুরিশন বা ডেফিকেশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে পেইন, তো আমাকে এগুলো জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে পেইনের ক্যারেক্টারিস্টিক্সটা আমাকে এভাবে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে বর্ণনা করতে হবে। আচ্ছা, এখন লোয়ার অ্যাবডোমিনাল পেইনের সরি এখানে সব এক জায়গার ভিতরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, লোয়ার অ্যাবডোমিনাল পেইনের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো কি, আমি শুরুতেই আমার মোস্ট কমন কেস গুলো আইডেন্টিফাই করে ফেলি। হচ্ছে এখানে এই যে প্রোল্যাপস, তারপর হচ্ছে ফাইব্রয়েড এবং ওভারিয়ান টিউমার, এই তিনটা হচ্ছে আমার মোস্ট কমনলি মানে যে কেস সে কেসের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। কিন্তু এগুলো থেকে আমাকে চুজ করে করে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখতে হবে, যেমন এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এছাড়া একটোপিক প্রেগন্যান্সি, অ্যাবর্শন ইত্যাদি। তখন ম্যাডাম তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন এটাকে পিআইডি বলছো না, তুমি কেন এটাকে এন্ডোমেট্রিওসিস বলছো না, তুমি কেন এটাকে একটোপিক প্রেগন্যান্সি বলছো না, অথবা তুমি কেন এটাকে অ্যাবর্শন বলছো না, কেন তুমি হয় ফাইব্রয়েড বা প্রোল্যাপস বলছো। তাহলে ওগুলোর ফিচার বলতে হবে যে ম্যাডাম যদি পিআইডি হতো এই এই ফিচার দেখা যেত, যেহেতু এগুলো নেই সো এটা হচ্ছে না। তাহলে দেখো পিআইডি হলে কি হতো, শুধু লোয়ার অ্যাবডোমিনাল পেইন না, তার সাথে ফিভার হতো, পারভেজিনাল ডিসচার্জ হতো, পারভেজিনাল ডিসচার্জটা হতো ইউজুয়ালি ফাউল স্মেলিং, এবং যেহেতু পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজে পেলভিক লিগামেন্ট গুলো ইনফেক্টেড হয়ে যায়, এজন্য সেখানে ব্যাক এক হয়,
এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যেহেতু পেলভিক অর্গানগুলোর মুভমেন্ট হয় সেহেতু লিগামেন্ট গুলো এফেক্টেড হতে পারে, এজন্য তখন ডিসপেরিউনিয়া হয়। তো ম্যাডামকে বলবো যে ম্যাডাম যদি পিআইডি হতো তাহলে পেশেন্টের ফিভার থাকতো, পেশেন্টের ব্যাকএক থাকতো, ডিসপেরিউনিয়া থাকতো, ফাউল স্মেলিং পার ভ্যাজিনাল ডিসচার্জ থাকতো, সেটা পুরুলেন্ট হতে পারতো, কিন্তু আমি কোনোটাই তো পাইনি ম্যাডাম হিস্ট্রি থেকে অ্যাটলিস্ট। ঠিক আছে, তাহলে পিআইডি তে তোমরা এভাবে এক্সক্লুড করবা এখান থেকে। আচ্ছা, এন্ডোমেট্রিওসিসটা কি? এন্ডোমেট্রিওসিসটা তোমরা কিভাবে এক্সক্লুড করবা? একটা হচ্ছে তোমার চকলেট সিস্টের যে অ্যাবডোমিনাল পেইনটা, এই পেইনটা ইউজুয়ালি সাইক্লিক্যাল পেইন, শুধুমাত্র ডিউরিং দ্য মেনস্ট্রুয়েশন সাইকেল পেইন হয়। বা অ্যাডেনোমায়োসিসের যে পেইনটা, এই পেইনটাও সাইক্লিক্যাল পেইন। পিআইডির পেইনটা যেমন ক্রনিক কন্টিনিউয়াস পেইন, এন্ডোমেট্রিওসিসের পেইনটা সাইক্লিক্যাল পেইন না। এই যে ডিসমেনোরিয়া এবং চকলেট সিস্ট অথবা অ্যাডেনোমায়োসিস যদি বড় হয়ে যায় তখন এটা লাম্প হিসেবে প্রেজেন্ট করতে পারে। এখানেও ডিসপ্যারিউনিয়া দেখা যেতে পারে, এবং যেহেতু যদি এটা কোনো কারণে রেকটামের উপর চাপ দেয় তখন কিন্তু পেইনফুল ডেফিকেশন হতে পারে। তাহলে এন্ডোমেট্রিওসিসটা তুমি এভাবে এক্সক্লুড করবা যে ম্যাডাম পেশেন্টের পেইনটা দেখা যাচ্ছে যে মানে মানে এন্ডোমেট্রিওসিসটাতে লোয়ার অ্যাবডোমিনাল পেইনটা দেখা যাবে যে কন্টিনিউয়াস না, যে ম্যাডাম এটা তো কন্টিনিউয়াস পেইন না, মাঝে মাঝে হয়। আচ্ছা, এখন তোমার কাছে একটা পেশেন্ট আসলো যে হচ্ছে এরকম অ্যাবডোমিনাল পেইন নিয়ে, ম্যাডাম তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন এটাকে একটোপিক, মানে তুমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে একটোপিক প্রেগন্যান্সি রেখেছো আবার অ্যাবর্শনও রেখেছো, কিন্তু এগুলোকে তুমি কেন তোমার প্রভিশনাল ডায়াগনোসিসে রাখোনি? তুমি বলবো যে ম্যাডাম যদি আমি একটোপিক প্রেগন্যান্সি চিন্তা করতাম তখন অবশ্যই একটা শর্ট হিস্ট্রি অফ অ্যামেনিয়া থাকতো, শকের ফিচার থাকতো যদি সেটা রাপচার্ড হয়ে যেত ইত্যাদি। আবার যদি অ্যাবর্শন থাকতো তখন ম্যাডাম একটা হিস্ট্রি অফ অ্যামেনিয়া থাকতো, এছাড়া দুই ক্ষেত্রেই পারভাজিনাল ব্লিডিং থাকতো ইত্যাদি। তো তুমি এগুলো জাস্ট এক্সক্লুড করার জন্য তোমাকে এটুকু জেনে নিতে হবে। আর হচ্ছে আরেকটি, এটা বার্থোলিনাইটিস, যদিও এটা অ্যাবডোমিনাল পেইন না, তাও এটা ইম্পর্টেন্ট কজ পেইন, থ্রবিং পেইন ইন দ্য লোয়ার পার্ট অফ। আর এখানে অবশ্যই বুঝতেই পারছো ডিসপেরিউনিয়া থাকবে, কারণ এটা একদম জেনিটালিয়াতে প্রবেশের একদম মুখে থাকে এটা। সো এখানে অবশ্যই যাক এটা আসলে লোয়ার অ্যাবডোমিনাল পেইন না, এটা হচ্ছে জেনিটাল পেইন হবে। যাই হোক, তাহলে আমরা এরপরে যে চিফ কমপ্লেন্ট থাকতে পারতো সেটা হচ্ছে ভ্যাজিনাল ডিসচার্জ। এবং ভ্যাজিনাল ডিসচার্জ হলে আমরা যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে নিব, অ্যামাউন্ট কি, এমন কি হচ্ছে প্রফিউজ নাকি স্ক্যান্টি, তারপর হচ্ছে কালার কি, কালারটা কি ব্লাডি নাকি হচ্ছে ক্লিয়ার ওয়াটারি, নাকি হচ্ছে ইউরিনের মতো কালার অনেকটা, এটা কি মিউকোপুরুলেন্ট নাকি পুরুলেন্ট, ওডরটা কি ইউরিনিফেরাস ওডর নাকি ফাউল স্মেলিং ওডর, কনসিস্টেন্সিটা কি ওয়াটারি নাকি মিউকয়েড নাকি নাকি হ্যাঁ, আর হচ্ছে অ্যাসোসিয়েটেড ইচিং আছে কিনা, এছাড়া কয়েকদিন আগে তার কি কোনো পিল খেয়েছে কিনা অথবা তার প্রেগন্যান্সি হয়েছে কিনা। তাহলে ভ্যাজিনাল ডিসচার্জ হলে আমাকে অবশ্যই এগুলো স্পেসিফাই করতে হবে। The woman had vaginal discharge for about 5 days, which is profuse in amount, which is মানে which is mucopurulent, which is foul smelling, which is of liquid consistency, it is associated with itching। তখন আমি বলতে পারবো যে ম্যাডাম তাহলে এটা হচ্ছে একটা আমার কাছে পিআইডির কেস মনে হচ্ছে। বা তুমি যদি বলো যে the amount is scanty or drop by drop, the color is clear or uniferous, the odor is uniferous odor, consistency is watery, তখন তুমি বলতে পারো যে ম্যাডাম এটা সম্ভবত ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা হতে পারে। বা যদি তোমার অ্যামাউন্ট হয় যে ম্যাডাম স্ক্যান্টি অ্যামাউন্ট অফ সিক্রেশন হুইচ ইজ ব্লাডি সিক্রেশন, তাহলে তখন তুমি বলতে পারো যে হচ্ছে সম্ভবত সিএস সার্ভিক্স বা এভাবে। মানে তোমার ডায়াগনোসিসকে এস্টাবলিশ করার জন্য অবশ্যই হিস্ট্রি প্রেজেন্ট ইলনেসের পয়েন্টগুলো থাকতে হবে। আর আলটিমেটলি এতবার করে কেন বলছি, কারণ গাইনি লং কেসের খাতাটা খুব ভালো করে স্ক্রুটিনি পড়া হয়, এজন্য তোমার লেখার সময় অবশ্যই যা লিখবা মুখে বলার সময় কিন্তু চাপাবাজি করলে হবে না, কারণ ম্যাডামরা তোমার খাতার সাথে মিলাবে যে তুমি তো খাতায় এটা লিখেছো কেন ওটা বলছো। তো একটু কোরিলেট করে তাহলে পড়তে হবে। আচ্ছা, এখন ভ্যাজিনাল ডিসচার্জের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো, ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো কি কি? আচ্ছা, একটা হচ্ছে যে লিউকোরিয়া। লিউকোরিয়া হচ্ছে যে হোয়াইট হয়, মিউকয়েড হয়, ওয়াটারি হয়, কিন্তু নন ইরিটেটিং হয়। এটা অনেকটা ফিজিওলজিক্যাল জাস্ট হরমোনের ইমব্যালেন্সের কারণে হয়।
এছাড়া আমরা 4th ইয়ারে ভ্যাজাইনাইটিস পড়েছি, ট্রাইকোমোনাস, তারপর হচ্ছে সরি গার্ডেনেলা ভ্যাজাইনাইটিস, তারপর হচ্ছে ট্রাইকোমোনাস এবং ক্যান্ডিডা। এগুলো কেন হতে পারে, তখন আমার এখানে ফিশি অর্ডার থাকবে, তারপর আমি এখানে হচ্ছে কালার, ক্যারেক্টারিস্টিক কালার পাবো। এতে যদি ব্লাড স্টেইন হয়ে থাকে ভ্যাজাইনাল ডিসচার্জ, আমি নিওপ্লাসিয়া চিন্তা করতে পারি, যেমন হচ্ছে সিএ সার্ভিক্স, তারপর হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ইত্যাদি ইত্যাদি। ব্লাডি ভ্যাজাইনাল ডিসচার্জ আর হচ্ছে তোমার মেনস্ট্রুয়াল লস, এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ করলে হবে না। পেশেন্ট বলবে যে আমার যোনিপদে রক্ত বের হচ্ছে, তুমি জিজ্ঞেস করবা যে এটা কি আপনার মাসিকের রক্ত নাকি মাসিকের সময় ছাড়া অন্যরকম রক্ত। পেশেন্ট কিন্তু জিজ্ঞেস করলে বলে দিতে পারবে যে ওর সবসময় মাসিকে কেমন রক্ত বের হয়, তার সাথে এখনকার রক্তে কোনো পার্থক্য আছে কিনা, খেয়াল রাখতে হবে। আর এরপর একটা কমপ্লেন আসে যে পোস্ট মেনোপজাল ব্লিডিং। পোস্ট মেনোপজাল ব্লিডিং আমাদের শুরুতেই মানে হচ্ছে পেশেন্টকে বলে দিলে চলবে না যে আপনার মেনোপজের পর তো ব্লিডিং হওয়ার কারণ ক্যান্সার বা সার্ভিক্স ছাড়া নাই, এটা বললে কিন্তু হবে না। আমাদের ফার্স্টে বিনাইন কজ গুলো মাথায় রাখতে হবে। বিনাইন কজ গুলো হচ্ছে যে সাপোজ একটা অর্গান প্রোল্যাপসড হয়ে গিয়েছে এবং ডিউ টু স্ক্যান্টি, মানে ধরো একটা অর্গান যখন প্রোল্যাপস হয়ে যায় তখন কি হয় দেখো, একটা ফিমেল যখন কোথাও থাকে তখন কিন্তু তার বাটাকের উপর প্রেসার পড়ে, তখন সে এই প্রোল্যাপসড অর্গানটার উপর বসছে, এই প্রোল্যাপসড অর্গানটা কিন্তু বারবার প্রেসারের সম্মুখীন হচ্ছে, নেক্রোসিস হচ্ছে, একটা আলসার হচ্ছে, এটাকে আমরা বলি ডিকিউবিটাস আলসার। সো একটা পোস্ট মেনোপজাল ওমেন যাদের মধ্যে প্রোল্যাপসটা খুবই কমন, তাদের যদি আমি পোস্ট মেনোপজাল ব্লিডিং পাই, আমাকে অবশ্যই মনে রাখতে হবে যেটা হয়তো ডিকিউবিটাস আলসারের জন্য হতে পারে। এছাড়া ইউরেথ্রাল কারাঙ্কাল, এটা একটা পলিপ টাইপ। ইউরেথ্রাতে যদি পলিপ হয় সেখান থেকে ব্লিডিং হতে পারে, সেটা ইউরিন দিয়ে আসতে পারে কিন্তু পেশেন্ট তো মনে করবে যে তার ভ্যাজাইনা দিয়ে আসছে। এছাড়া ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, মানে এটা তো যে কোনো বয়সী হতে পারে, কিন্তু একটা ফিমেল তোমাকে এসে বল আমার তো মেনোপজ হয়ে গিয়েছে তারপর আমার এখনো ব্লিডিং হচ্ছে, তুমি যদি সব কারণ এক্সক্লুড করে ফেলো, তুমি তাকে এভাবে কাউন্সেল করতে পারো যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে একটা প্রবলেম হয় ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, এবং অনেক সময় এটা হচ্ছে আর্লি স্টেজ অফ মেনোপজে হতে পারে। এছাড়া ভ্যাজাইনাইটিস বা এন্ডোমেট্রিয়াইটিস হতে পারে। এছাড়া এস্ট্রোজেন প্রোডিউসিং কোন টিউমার যদি থাকে সেগুলোর কারণে কিন্তু, লাইক এস্ট্রোজেন প্রোডিউসিং টিউমার কি করে আমাদের যদি পোস্ট মেনোপজাল ওমেনে হয়, রিজুভিনেশন করে দেয়। রিজুভিনেশন মানে কি, তাকে আবার একটা রিপ্রোডাক্টিভ ওমেনের মতো কিছু ফিচার এনে দেয়। রিপ্রোডাক্টিভ ওমেনের একটা ফিচারের মধ্যে ইম্পর্টেন্ট ফিচার কি, সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। সো রিজুভিনেশন একটা পার্ট হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে অনেক লম্বা করে আমি মাত্র এখন পর্যন্ত হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস শেষ করলাম, তবে আই ক্যান অ্যাড ইউ যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসই আজকের আলোচনার অলমোস্ট অর্ধেক, মানে এতক্ষণ পর্যন্ত যা বললাম। আচ্ছা, এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, এটা আসলে অবস্টেট্রিক হিস্ট্রি হবে না, এটা লিখতে ভুল হয়ে গিয়েছে। অবস হিস্ট্রি তো অবজের কেস, এটা হচ্ছে গাইনিকোলজিক্যাল হিস্ট্রি। গাইনিকোলজিক্যাল হিস্ট্রি, গাইনিকোলজি হিস্ট্রি, ও আমরা এখানেও আমরা দুইটা পার্ট রাখছি। একটা হচ্ছে মানে আমরা অবস্টেট্রিক হিস্ট্রি যেমন তিনটা পার্ট ছিল, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, কন্ট্রাসেপটিভ হিস্ট্রি এবং অবস্টেট্রিক চার্ট, এখানেও আমরা তিনটা পার্টি রাখবো। মেনস্ট্রুয়াল আমি কি বললাম, যদি পেশেন্টের কমপ্লেইন থাকে তার কোনো মেনস্ট্রুয়াল প্রবলেমে, সেটাকে প্রেজেন্ট ইলনেসের মধ্যে ঢুকে যাবে। ওখানে যে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছিল, সাইকেল, ডিউরেশন, তারপর হচ্ছে ফ্লো, পেইন আছে কিনা অ্যাসোসিয়েটেড ইত্যাদি, এগুলো এখানে ইনক্লুড করতে হবে যদি না এটা প্রেজেন্ট ইলনেস এসে থাকে। অবস্টেট্রিক চার্ট, আচ্ছা গাইনির কেসে কেন অবস্টেট্রিক চার্ট লাগবে বা সব কেসে লাগবে কিনা? সব কেসে লাগবে না, শুধুমাত্র দুইটা কেস, একটা হচ্ছে ভেসাইকোভ্যাজিনাল ফিস্টুলা, একটা হচ্ছে জেনিটাল প্রোল্যাপস। খেয়াল রাখবা শুধুমাত্র এই দুইটা কেসেই অবস্টেট্রিক চার্ট ইনক্লুড হবে, তার প্যারিটি বা গ্র্যাভিটি ইনক্লুড করতে হবে, শুধুমাত্র এই দুইটা কেসে। অন্য কোনো কেসে অবস্টেট্রিক চার্ট অথবা প্যারিটি গ্র্যাভিটি ইনক্লুড করতে হবে না। আর অবস্টেট্রিক চার্টে কি কি থাকবে, তার কয়টা প্রেগন্যান্সি হয়েছে ওগুলো একটা একটা করে বর্ণনা থাকবে, প্রত্যেকটার ডেলিভারি ডেট, প্রেগন্যান্সি কত উইকে শেষ হয়েছিল, কোনো কমপ্লিকেশন হয়েছিল কিনা, লেবারটা কি বাসায় হয়েছিল কিনা, লেবারে কমপ্লিকেশন হয়েছিল কিনা, ডেলিভারিটি কি ন্যাচারাল ছিল নাকি সিজারিয়ান সেকশন বা অপারেটিভ ছিল, পিরিয়ডটা নরমাল ছিল কিনা, বাচ্চা কেমন আছে, ঠিক আছে, এগুলো। যাই হোক, তাহলে অবস্টেট্রিক চার্ট শুধুমাত্র ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা এবং জেনিটাল প্রোল্যাপসে রাখতে হবে, এটা খেয়াল রাখবা।
ফ্যামিলি হিস্ট্রিটা তোমরা যখন বলবা এই পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি ওভারিয়ান টিউমার আছে পেশেন্টের, তখন জিজ্ঞেস করবে তুমি এখানে কি মনে করছো, এটার কারণটা কি হতে পারে। তুমি বলো যে ম্যাডাম ওভারিয়ান টিউমার এই পেশেন্টেরও আমি মনে করছি, আবার তার ফ্যামিলিতে ওভারিয়ান হিস্ট্রি আছে, সম্ভবত তার কোনো জেনেটিক ডিসফিউশন ছিল আগে থেকে। দুটো জিন আছে আমাদের শরীরে, BRCA1 এবং BRCA2। এই দুটো জিন সাধারণত ফ্যামিলিয়ালি যদি রান করে, ইউজুয়ালি দে ক্যান প্রিডিসপোজ টু ওভারিয়ান টিউমার। এছাড়া পেশেন্টের মানে রিলেটিভের যদি ব্রেস্ট ক্যান্সার বা কোলন ক্যান্সার থাকে, তখনও কিন্তু এই দুটো জিনের কথা মাথায় রাখতে হবে, কারণ এই দুটো জিন শুধু ওভারিয়ান টিউমার করে না, ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সারও করে, বাট এই জিনটা ডিসফাংশনাল থাকার কারণে এই পেশেন্টটা এখন ওভারিয়ান টিউমার হতে পারে। এছাড়া তার অ্যাসোসিয়েটেড কিছু কন্ডিশন আছে কিনা ওগুলো আমরা ফ্যামিলি হিস্ট্রিতে নিয়ে নিব। আচ্ছা, অকুপেশন হিস্ট্রিটা কেন ইম্পর্টেন্ট? আমি বলেছিলাম সেডেন্টারি লাইফস্টাইল, ডায়েট, এক্সারসাইজ এগুলোর যদি ঠিক মতো না করে একজন, ডায়েট এবং এক্সারসাইজ যদি খারাপ ভাবে করে, বেশি রিচ ফুড বা জাঙ্ক ফুড খায়, এক্সারসাইজ কম করে, লাইফস্টাইল সেডেন্টারি হয়, তখন তার শরীরে কোলেস্টেরল একটু বেড়ে যায়, অ্যাডিপোস টিস্যু একটু বেড়ে যায়, এবং এই অ্যাডিপোস টিস্যুটা এস্ট্রোজেন প্রোজেস্টেরনের ব্যালেন্সটা নষ্ট করে। অনেক সময় এটা পিসিওএস মানে এক্সারসার্বেট করে। সে যদি সেক্স ওয়ার্কার হয়, তাহলে আমার অবশ্যই সে হচ্ছে এসটিডির জন্য হাই রিস্ক গ্রুপ, তো তখন আমাকে ওটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে নাকি পেশেন্টের, স্পেশালি গাইনিকোলজিক্যাল কোনো সার্জারি আছে নাকি। যেমন তার ওভারিতে কোনো বিনাইন টিউমার থাকতে পারে, শুধুমাত্র তার ওভারি থেকে ওই বিনাইন সিস্টটা সরানো হয়েছে, এই অপারেশনটাকে আমরা বলি সিস্টেক্টমি। আমরা যদি হিস্ট্রি নেই যে তার আগে একটা ওভারিতে সিস্ট অপারেশন করা হয়েছে, এখন সে আবার ওরকম প্রবলেম নিয়ে এসেছে, আমরা মনে করতে পারি যে হয়তো রিকার করেছে। মায়োমেক্টমি, মায়োমেক্টমি কখন করি? সাপোজ একটা ফিমেলের ফাইব্রয়েড হয়েছে, বাট ফাইব্রয়েডের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হিস্টেরেক্টমি। ফিমেলের ফ্যামিলি এখনো কমপ্লিট না, আমরা যে হিস্টেরেক্টমি করতে, কিন্তু সে বলছে যে না, সে এখন করতে চায় না, তার ফ্যামিলি কমপ্লিট ভাবে করতে চায়। তখন আমরা কি করলাম? আমরা তাকে সিলেক্টিভলি শুধু ফাইব্রয়েডটাই রিমুভ করে দিলাম, এটাকে বলা হয় মায়োমেক্টমি। কিন্তু মায়োমেক্টমি করলে আবারও ফাইব্রয়েড হওয়ার অনেক চান্স থাকে। সো আমি যদি সার্জিক্যাল হিস্ট্রিতে না নেই এই হিস্ট্রিটা, তাহলে কিন্তু আমি ফাইব্রয়েড মিস করতে পারি। এছাড়া আগে কখনো মানে ডাইলিটেশন, এভাকুয়েশন এবং কিউরেটাচ করা হয়েছে কিনা, অর্থাৎ তার কি কখনো আগে অ্যাবর্শন করানো হয়েছে কিনা, মেডিকেল অ্যাবর্শন করানো হয়েছে কিনা। যাদের ডিএনসি করা হয় ওদের অনেক সময় যদি তোমার আনস্কিলড ওয়ার্কার দিয়ে করায়, তখন এক্সেসিভ কিউরেটেজ হয়, তখন কিন্তু তাদের মেনস্ট্রুয়াল প্রবলেম থাকতে পারে বা তাদের ইনফার্টিলিটি থাকতে পারে। গাইনিকোলজি আর অবস রিলেটেড আমরা বলেছিলাম যে তাদের প্লেসেন্টা প্রিভিয়া থাকতে পারে বা অ্যাব্রাপশন প্লেসেন্টা থাকতে পারে ইত্যাদি। যাই হোক, তাহলে অকুপেশন হিস্ট্রিটা এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে এখানে, যে ক্রস কোয়েশ্চেন করবে যে তুমি এটা কেন জানতে চেয়েছো, তোমার কি কোনো আইডিয়া আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে হিস্ট্রিটা মোটামুটি, হিস্ট্রির কিন্তু আরো পয়েন্ট আছে। টিপিক্যাল হিস্ট্রিতে যে পয়েন্টগুলো থাকে, ভ্যাকসিনেশন হিস্ট্রি, সোশ্যাল পার্সোনাল হিস্ট্রি ইত্যাদি, সব পয়েন্টই থাকবে, বাট এই পয়েন্টগুলো হচ্ছে স্পেশাল নোট এবং এখান থেকে তোমাকে ক্রস কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে আমি এক্সামিনেশনে চলে যাই। এক্সামিনেশনটা নতুন কিছু নেই, এটা খুবই সহজ, এটাতে খুবই সময় লাগবে না। ফার্স্টে হচ্ছে প্রিরিকুইজিট, এটা জিজ্ঞেস করবে আর কি, কারণ এক্সামিনেশন করার আগেই তুমি যদি এই পয়েন্টগুলোর একটা মিস করো, তখন তোমাকে থামিয়ে দিবে যে তুমি কি এটা করেছো, এটা করেছো, এটা করেছো। এক্সামিনেশন করে দেখাতে হবে না, বাট অভিনয় তো করতে হবে অ্যাটলিস্ট। ফার্স্টে পেশেন্টের কনসেন্ট নিতে হবে। আচ্ছা, এখানে একটু উল্টাপাল্টা লেখা আছে, আমি একটু তোমরা আমার কথাগুলো একটু ফলো করো। ফার্স্টে পেশেন্টের কনসেন্ট নিতে হবে, কনসেন্ট নেওয়ার পর তাকে সে পারমিশন দিবে, তাকে তার একটা প্রপার প্রাইভেসি মেনটেন করতে হবে, এজন্য স্ক্রিনিং এর ব্যবস্থা করতে হবে। তারপর পজিশনিং করিয়ে নিতে হবে, আমি যেই ডিজিজের এক্সামিনেশন করাতে চাই তার জন্য প্রপার পজিশনিং। সেটা হতে পারে অনেকটা লিথোটমি পজিশনে হতে পারে, অনেক সময় আমরা পেশেন্টকে সাইডে ল্যাটারাল পজিশনে কিছু এক্সামিনেশন করতে হয়। তো এটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েটলি যে এক্সামিনেশনে যে পজিশনটা লাগে তার জন্য সেভাবে এক্সামিনেশন করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে যে পারমিশন, প্রাইভেসি, পজিশন, মাউসটা কই গেল? আচ্ছা,
এরপর হচ্ছে কি আমার প্রপার এক্সপোজার লাগবে, যেটা আমি অপসে দেখিয়ে দিয়েছি, মিড চেস্ট টু মিড থাই এভাবে না করে বরং জাস্ট বিলো দ্য ব্রেস্ট থেকে জাস্ট অ্যাবভ দা হচ্ছে পেলভিক এরিয়া আমি এক্সপোজ করব, কারণ বেশিরভাগ সময় আমার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে। শুধুমাত্র পার ভ্যাজিনাল এক্সামিনেশনের সময় ছাড়া আমি ভ্যাজিনাটা কভার করে রাখবো ফর দ্য প্রাইভেসি অফ দ্য পেশেন্ট। মানে আচ্ছা, সোর্স থাকতে হবে। এছাড়া আমি শুরুতেই এটা বারবার বলে নিয়েছি, এমটি ব্ল্যাডার এবং এমটি রেকটাম থাকতে হবে। ও আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বাদ গেছে, থার্ড পারসন থাকতে হবে ফর মেডিকো লিগাল পারপাস। এছাড়া পেশেন্টের গায়ে হাত দেওয়ার আগে অবশ্যই আমার হাতটা স্টেরাইল থাকতে হবে, আর আমার অবশ্যই প্রপার ইনস্ট্রুমেন্ট গুলা প্রপারলি স্টেরিলাইজ করেই রাখতে হবে। গ্লাভস লাগবে, আমার অ্যাবডোমেনে লাম থাকলে সেটা মেজার করার জন্য টেপ লাগবে, পার ভ্যাজিনাল এক্সামিনেশন করার জন্য স্পেকুলাম এবং লুব্রিকেন্ট লাগবে। আমরা যদি ডিআরই করতে চাই এই পেশেন্টের, যেমন অনেক সময় অ্যাবডোমেনের ভিতরে যদি অ্যাবসেস হয়, যেমন ক্রনিক পিআইডি, পেলভিক অ্যাবসেস, বা যদি রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি হয়, তখন কিন্তু ব্লাড বলো বা পাস বলো এগুলো পাউচ অফ ডগলাসে জমা হয়। হ্যাঁ, পাউচ অফ ডগলাসটা আমাদের তখন ডিআরই করে দেখতে হয়, ডিআরই করে ডিআরির অ্যান্টেরিয়র ওয়ালটা আমাদের পারফেক্ট করে দেখতে হয়। সো তখন আমাদের কিন্তু লুব্রিকেন্ট দরকার হবে। আচ্ছা, রাবার ক্যাথেটার লাগতে কখন? ধরো আমি ধারণা করছি যে পেশেন্টের কি ব্ল্যাডার এনলার্জ হয়ে অ্যাবডোমেনটা এনলার্জ হয়েছে, নাকি আসলে অ্যাবডোমেনের ভিতরে কোনো প্রবলেম আছে। পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে না ঠিক মতো যে সে ইউরিনেশন করেছে কি করে না, পেশেন্টটা আনকনশিয়াস, তাকে ইউরিনেট করতে বলাও যাচ্ছে না, তখন তুমি তাকে ক্যাথেটারাইজ করে দিবা। তারপর যদি দেখা যায় তার ইউরিন জমেই লাম্পটা হয়েছিল, তখন তো হয়ে গেলই। আর ইউরিন বের হয়ে আসার পর যদি লাম্পটা পারসিস্ট করেছে, তখন তুমি এক্সক্লুড করতে পারলা যে না, এটা ইউরিন জমে লাম্পটা হয়নি। তাহলে আমার কি 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 লাগবে তাহলে? পারমিশন, পজিশনিং, প্রাইভেসি, হচ্ছে থার্ড পারসন লাগবে, আমার স্টেরিলিটি লাগবে, এবং কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে, গ্লাভস, টেপ, স্পেকুলাম, লুব্রিকেন্ট, ক্যাথেটার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার প্রিরিকুইজিট ফর এক্সামিনেশন। আচ্ছা, জেনারেল এক্সামিনেশনে অনেক পয়েন্ট আছে, বাট এখানে কোন পয়েন্টগুলো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, যখন তোমরা কোনো ভিভিএফ এর পেশেন্ট পাবা, দেখবা অবশ্যই তার হাইটটা যেন মেনশন করা থাকে, কারণ কি শর্ট স্ট্রেচার্ড ওমেনদের ভিভিএফ হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। আরেকটু বলি, শর্ট স্ট্রেচার্ড ওমেনদের অবস্ট্রাক্টেড লেবার হওয়ার চান্স বেশি। অবস্ট্রাক্টেড লেবার যদি অনেকক্ষণ অবস্ট্রাক্টেড থাকে, তখন বাচ্চার মাথাটা পিউবিক সিম্ফাইসিসের এগেইনস্টে চাপ দিয়ে রাখে, এর মধ্যে তার ইউটেরাসটা এবং ভ্যাজিনাটা এবং ব্ল্যাডারটা চাপা পড়ে যায়, তখন তার ব্ল্যাডার ওয়ালটা প্রেসার নেক্রোসিস হয়ে ভ্যাজিনার সাথে একটা ফিস্টুলা তৈরি হয়ে যায়, এটা হচ্ছে ভেসিকো ভ্যাজিনাল ফিস্টুলা। সো শর্ট স্ট্যাচার্ড ওমেনদের ইউজুয়ালি চান্স বেশি। সো জেনারেল এক্সামিনেশনে হাইটটা অবশ্যই মেনশন করতেই হবে। এছাড়া একটা অ্যামেনোরিক পেশেন্টের হাইটটা অ্যাবনরমালি অনেক হাই, ধরে নিতে পারে সে ক্লাইনফেল্টার সিনড্রোম, বা অ্যাবনরমালি লো, ধরে নিতে পারে সে টার্নার সিনড্রোম। এজন্য আমাকে হাইটটা খেয়াল রাখতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডটা অবশ্যই আমাকে এক্সামাইন করতে হবে জেনারেল এক্সামিনেশনের মধ্যে, কারণ থাইরয়েড প্রবলেমের জন্য মেনস্ট্রুয়াল প্রবলেম হয়। সো তার মেনস্ট্রুয়াল প্রবলেমটা যে গাইনেকোলজিক্যাল কজ, থাইরয়েড কজ না, সেটা এক্সক্লুড করার জন্য অবশ্যই থাইরয়েড গ্ল্যান্ডটা এক্সামিন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে কোনো, যেহেতু গাইনেকোলজিতে অনেক ম্যালিগনেন্সি আছে এবং টিউবারকুলোসিস হয়ে থাকে, এজন্য আমাকে অবশ্যই লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে। এছাড়া যে কোনো টিউমার যদি প্রেসার ইফেক্টের কারণে অথবা লিম্ফ্যাটিক ইনভেশনের কারণে ইডিমা করে থাকে, তখন আমাকে সেটাও উল্লেখ করতে হবে। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করেছি করে নাই, তখন আমাকে যে অ্যামেনোরিয়ার কারণগুলো চিন্তা করতে হবে। আমরা আসলে চিফ কমপ্লেন্টে একটা জিনিস বলি নাই, যে মানে ডিলেইড ডেভেলপমেন্ট অফ অথবা অ্যাবসেন্স অফ ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। অনেক রকম ইনফার্টিলিটি থাকে, অনেক রকম অ্যামেনোরিয়া থাকে, অ্যামেনোরিয়ার মধ্যে প্রাইমারি থাকে, সেকেন্ডারি থাকে, এদের অনেক হরমোনাল কজ থাকে। এই হরমোনাল কজের জন্য অনেক সময় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাপেয়ার করে না। তো যদি আমরা দেখি যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যাপেয়ার করেনি এবং তার অ্যামেনোরিয়া আছে, তখন আমি ধরে নিতে পারি যে তার কোনো হরমোনাল প্রবলেম আছে, তার হাইপোথ্যালামো পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিসে কোনো একটা হরমোনাল প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে। সিস্টেমিক তো আর কিছু বলার নেই এখানে, জাস্ট আমার যে ম্যালিগনেন্সি গুলো হচ্ছে, এগুলো যদি কোনোভাবে মানে যদি হচ্ছে তোমার সিস্টেমিক স্প্রেড হয় বা তোমার মেটাস্টেসিস হয়, তখন পেশেন্ট চিফ কমপ্লেনটা অন্য কোনো সিস্টেমে কমপ্লেন হতে পারে। যেমন
ব্যাক পেইন অথবা তোমার ক্রনিক কাফ অথবা এরকম, ঠিক আছে, যদি মেটাস্টাসিস হয়ে যায়। এখন আসি আমাদের আজকের এক্সামিনেশনের লাস্ট অংশ যেটা, সেটা হচ্ছে গাইনেকোলজিক্যাল এক্সামিনেশনে। গাইনেকোলজিক্যাল এক্সামিনেশন প্রস্টেটিক এক্সামিনেশনের মধ্যে তিনটা পার্ট: অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ব্রেস্ট এক্সামিনেশন আর ভ্যাজিনাল এক্সামিনেশন। এখানে খুব বেশি কিছু বলার নেই, যেহেতু এখানে আলাদা করে আমাদের সিম্ফাসিও ফান্ডাল হাইট বা ইউটেরাইন ফিটাল হার্ট সাউন্ড শুনতে হয় না। এজন্য দেখো সিম্পল সার্জারির মতোই বা অ্যাবডোমেন ও অন্যান্য সিস্টেমে তোমরা যে অ্যাবডোমেনটা পরীক্ষা করো অন্যান্য সাবজেক্টে ওরকম। তো ফার্স্টে অ্যাবডোমেনটাতে আসি। অ্যাবডোমেনটাতে ফার্স্ট ইন্সপেকশনে বলার কিছু নাই আর, সেটা দেখতে হবে আমার শেপ লার্জড হয়ে যায়, তার লাম্প একটা থাকতে পারে, পজিশন অফ আম্বিলিকাস। যদি হচ্ছে ওভারিয়ান টিউমার থাকে তাহলে সাধারণত আম্বিলিকাসটা একটা লংগিটিউডিনাল স্লিট হয়ে যায়। আর যদি কোনো কারণে অন্য কোথাও লাম্প থাকে, যেমন ব্ল্যাডারে লাম্প থাকলো বা কোনো অ্যাসাইটিস হলো, তখন কিন্তু স্লিটটা ভার্টিক্যাল মানে হরাইজন্টাল হয়ে যায়। সো খেয়াল রাখতে হবে কোনো ভিজিবল লাম্প আছে কিনা, এনগোর্জ ভেইন আছে কিনা। ইউজুয়ালি অনেক সময় ওভারিয়ান টিউমার অথবা হচ্ছে তোমার ফাইব্রয়েড এগুলা প্রেসার ইফেক্টের কারণে ইনফেরিয়র ভেনা ক্যাভাকে কম্প্রেস করে দিতে পারে, তখন এনগোর্জ ভেইন থাকে। এছাড়া আগে কোনো সার্জারি হয়েছিল কিনা এবং তার জন্য কোনো স্কার মার্ক আছে কিনা, এটা ইন্সপেক্ট করব। তারপর পালপেশন দুই রকম, সুপারফিশিয়াল এবং ডিপ। এখানে এর মতোই, সুপারফিশিয়ালি একই। আমি ফার্স্টে সুপারফিশিয়ালি কোনো লাম্প পাওয়া যায় কিনা, কোনো সুপারফিশিয়াল টেন্ডারনেস আছে কিনা, কোনো সুপারফিশিয়ালি কোনো রাইজ অফ টেম্পারেচার আছে কিনা, এখানে আর কিছু নেই বলার। এখন ডিপ পালপেশনটা একটু দেখো। ডিপ পালপেশনটা একটু ইম্পর্টেন্ট কেন, কারণ ডিপ পালপেশনের থেকে অনেক গুলো ইনফারেন্স চলে আসতে পারে। আমি একটা একটা করে একটু বলছি। ডিপ পালপেশনে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট? লাম্প ফিচারটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট হচ্ছে সাইজ। আমি যে কোনো লাম্প পেলে ফার্স্টে অবশ্যই আমাকে মেজারিং টেপ দিয়ে এটা মাপতে হবে। মেজারিং টেপ দিয়ে মাপতে হবে। আমি ইউজুয়ালি সাধারণত ইঞ্চিতে মাপবো। এখানে সিম্ফাসিও ফান্ডাল মাপার দরকার নেই, দেখে আমাকে ইঞ্চিতে মাপলে হচ্ছে, বা চাইলে সেন্টিমিটার মাপতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরো একটা লাম্প তুমি পেলা, এই লাম্পটা তুমি কোথা থেকে মেজার করবা? লাম্পটাকে তুমি দুইটা অ্যাক্সিসে মেজার করবা, একটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডায়ামিটার। এভাবে দুই ডায়ামিটারে মেজার করে এটাকে এভাবে বলতে হবে যে দ্য লাম্প ইজ 5 × 10 সেন্টিমিটার ইন ডাইমেনশন, এভাবে বলতে হবে। এছাড়া অনেক সময় অনেক লাম্প থাকে মিড লাইনে, যেমন সাপোজ এই হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, এই হচ্ছে একটা লাম্প। তখন তুমি এই লাম্পটাকে মানে মানে লোক করার জন্য জাস্ট এটা সিম্ফাইসিস পিউবিস থেকে কতটুকু দূরে সেভাবে এটা মেজার করতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে সাইটটা হচ্ছে যে এটা কি রাইট ইলিয়াক ফসাই না লেফট ইলিয়াক ফসাই, নাকি হচ্ছে এটা একদম হাইপোগ্যাস্ট্রিয়ামি। রাইট ইলিয়াক ফসা বা লেফট ইলিয়াক ফসাই অনেক সময় যদি ওভারিয়ান টিউমার হয় ছোট লোকালাইজ, তখন ওরা ওখানে থাকতে পারে, কিন্তু বড় হয়ে গেলে সাধারণত ওরা একটু মাঝখানে চলে আসে। এছাড়া যদি কোনো ইউট্রাইন ফাইব্রয়েড হয়, ইউট্রাইন ফাইব্রয়েড হলে ওটা সাধারণত মাঝখানেই থাকে আর কি। আচ্ছা, এরপর তুমি হচ্ছে যে কোনো লাম্পের মার্জিন বলবা, সারফেস বলবা, কনসিস্টেন্সি বলবা। মার্জিনটা কি ওয়েল ডিফাইন না ইল ডিফাইন? ইল ডিফাইন হলে ম্যালিগন্যান্ট হয় জিনিসটা, ওয়েল ডিফাইন হলে সাধারণত ইনফেক্টিভ অথবা বিনাইন। মানে বিনাইন আর কি, এর মধ্যে বিনাইন নিওপ্লাজম অথবা কোনো ইনফেকশন। আচ্ছা, সারফেসটা কোনো যদি বিনাইন টিউমার হয় তখন সারফেসটা স্মুথ হয়। এছাড়া যদি ফাইব্রয়েড হয়, ফাইব্রয়েডের ক্ষেত্রেও সারফেসটা ইরেগুলার হতে পারে, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে আসলে বলা যায় না যে ইরেগুলার না। সো সারফেস দেখে আসলে তুমি কনক্লুশন আসতে পারবা না, এই জন্য সারফেসটা এখানে ততটা রিলায়েবল না, বাট মেনশন করতে হবে। কনসিস্টেন্সি হচ্ছে যেমন আমি যদি কোনো একটা সিস্টিক লেশন পাই, তাহলে আমি সাধারণত তোমার ওভারিয়ান সিস্ট কল্পনা করবো। ওভার সিস্ট মানে কি? মানে সোজা কথা সারফেস এপিথেলিয়াল টিউমার অফ ওভারি, মানে হচ্ছে তোমার সারফেস এপিথেলিয়াল টিউমার হচ্ছে ওভারি সবচেয়ে কমন যে বিমাগুলো ওগুলো। এছাড়া চকলেট সিস্ট হতে পারে, তখন আমি সিস্টিক একটা মানে লাম্প পাব। কিন্তু যদি সলিড কোনো লাম্প হয় বা পার্টলি সলিড কোনো লাম্প হয়, তখন আমি সিস্ট ভাববো না, তখন আমি হচ্ছে এটাকে কোনো ম্যালিগন্যান্ট টিউমার ভাবতে পারি, অথবা আমি এটাকে ভাবতে পারি হয়তো কোনো ফাইব্রয়েড হয়েছে। টেন্ডারনেসটা দেখে নিব, কারণ পিআইডির সাথে অথবা যদি টর্শন থাকে তোমার মানে ওভারিয়ান টিউমার এবং হচ্ছে ফাইব্রয়েডের, তখন কিন্তু টেন্ডারনেস থাকবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে টেস্ট, মানে এটা হচ্ছে তোমার মোবিলিটি। লাম্পটা অ্যাবডোমেন আমি দেখতে পাচ্ছি,
এটাকে আমি মুভ করে করে দেখব, এটাকে আমি মুভ করে করে দেখব। যদি হচ্ছে ওভারিয়ান টিউমার হয়ে থাকে, আচ্ছা আমি উল্টা ভাবে আসি, ধরো এই লামটাকে তুমি হরাইজন্টালি মুভ করার চেষ্টা করবা, আবার আপ ডাউন মুভ করার চেষ্টা করবা, ঠিক আছে? তো তাহলে হচ্ছে তুমি যদি এটাকে সব ডিরেকশনে ঠিকমতো মুভ করতে পারো, ফ্রি মোবাইল থাকে, তাহলে সাধারণত এটা একটা ওভারিয়ান এনলার্জমেন্ট, এটা হচ্ছে ওভারিয়ান একটা টিউমার হতে পারে বা ওভারিয়ান কোনো এনলার্জমেন্ট হতে পারে, যদি এটা সব দিকে ফ্রিলি মোবাইল হয়, সব অ্যাক্সেসে ফ্রিলি মোবাইল হয়। কিন্তু যদি তুমি এটাকে শুধুমাত্র সাইড টু সাইড মুভমেন্ট করতে পারো, শুধু সাইড টু সাইড মুভমেন্ট করতে পারো, কোনো অ্যাবভ ডাউনওয়ার্ড মুভমেন্ট করতে না পারো, তখন তুমি আর ওভারিয়ান টিউমার ভাববে না, তুমি ইউজুয়ালি ভাববে এটা কোনো ফাইব্রয়েড, অর্থাৎ এটা ইউটেরাইন কোনো অরিজিন। সো ইউটেরাইন অরিজিন যদি হয় তাহলে এটাকে তুমি এদিক থেকে এদিকে সরাতে পারবা, কিন্তু এদিক থেকে এদিকে সরাতে পারবা না, কারণ উপরে ফান্ডাসটাও মোটামুটি এক জায়গায় থাকে আর নিচে সার্ভিক্সটাও ফিক্সড। বাট ওভারিটা যেহেতু অনেকটা লিগামেন্ট অফ ওভার মাধ্যমে একটা সাসপেন্ডেড পজিশনে থাকে, এজন্য সাধারণত সে অনেকটা ফ্রিলি মোবাইল। তবে যদি টিউমারটা অনেক লার্জ হয়ে যায়, সেটা ওভারিয়ান টিউমার হোক বা ফাইব্রয়েড হোক, তাহলে কিন্তু রেস্ট্রিক্টেড মোবিলিটি হয়ে যায়, লার্জ এবং যদি ম্যালিগন্যান্ট হয় তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে লাম থেকে আমার সাইজ, সাইট, মার্জিন, সারফেস টেন্সি, টেন্ডারনেস, মোবিলিটি এবং লোকালাইজ অফ টেম্পারেচার। আচ্ছা, যদি কোনো পেলভিক অ্যাবসেস হয় তখন আমি লোকালাইজ অফ টেম্পারেচার পেতে পারি। সো লোকালাইজ অফ টেম্পারেচার আছে কিনা আমাকে ডিপ পালপেশনে এটাও মেনশন করতে হবে, তাহলে আমাদের পালপেশনটা গেল। এছাড়া অসকালটেশনটা আমাদের একটু লাগতে পারে, যে আমরা যদি ওভারিয়ান টিউমারটা হচ্ছে কোনো ওভারিয়ান টিউমার, যে কোনো টিউমার যদি ম্যালিগন্যান্ট হয়ে যায়, সেটা হাইলি ভাস্কুলার হয়, তো আমরা সেখানে ব্রুই শুনতে পারবো স্টেথোস্কোপ লাগিয়ে। এছাড়া পারকাশনটা একটা পয়েন্ট আছে, পারকাশনটা হচ্ছে যে তোমার যদি কোনো কারণে হচ্ছে তোমার কোনো কারণে যদি ভেইন ইনভলভ হয়ে যায় বা যদি ম্যালিগনেন্সি হয়ে যায় এবং সেটা মেটাস্টেসিস করে যায় ইউজুয়ালি লিভারে, তখন আমরা অ্যাসাইটিস পেতে পারি, এবং এটা হচ্ছে পারকাশনের ফাইন্ডিং। তাহলে ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাবডোমিনাল এক্সামিনেশন গেল। আচ্ছা, এখন হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন। আচ্ছা, পার ভ্যাজাইনাল এক্সামিনেশনের কিছু প্রিরিকুইজিট আছে, আমি অলরেডি বলে নিয়েছি, কিছু ইনস্ট্রুমেন্ট আছে। আচ্ছা, ইনস্ট্রুমেন্টের পরে দেখাচ্ছি। আচ্ছা, পার ভ্যাজাইনাল ইনস্ট্রুমেন্ট, সরি, পার ভ্যাজাইনাল এক্সামিনেশনের হচ্ছে যে ফার্স্ট ইন্ট্রোডিউস করে কনসেন্ট নিতে হবে এবং অবশ্যই একটা থার্ড পারসন হতে হবে। আচ্ছা, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন আমাদের কখনোই করতে হবে না, বাট জিজ্ঞেস করবে যে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করলে তুমি কিভাবে কিভাবে করতা এবং তুমি কি এক্সপেক্ট করতা। ঠিক আছে, লজিস্টিক্স লাগবে, মানে কি কি লাগবে, গ্লাভস তো লাগবেই, তারপরে হচ্ছে হচ্ছে তোমার কটন সোয়াব লাগবে, অ্যান্টিসেপটিক লাগবে, স্পেকুলাম লাগবে এবং হোল্ডার লাগবে, যেটাকে আমরা গালিপট বলছি। আচ্ছা, হোল্ডার লাগবে। এখন পারভাইজাল এক্সামিনেশনের পার্ট দুইটা, একটা হচ্ছে ইনস্পেকশন, একটা হচ্ছে পালপেশন, সরি, একটা হচ্ছে ইন্সপেকশন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা হচ্ছে ইন্সপেকশন, একটা হচ্ছে তিনটা পার্ট আসলে, ইন্সপেকশন, একটা হচ্ছে স্পেকুলাম এক্সামিনেশন, একটা হচ্ছে বাই ম্যানুয়াল এক্সামিনেশন। ইন্সপেকশনে ল্যাবিয়া মেজোরা গুলো খুব কেয়ারফুলি অ্যাপার্ট করতে হবে এবং সেখানে কি কি খেয়াল করতে হবে, যে লেবিয়া মাইজোরা বা মাইনরতে কোনো গ্রোথ আছে কিনা, কোনো আলসারেশন আছে কিনা, কোনো পারভাইজাল ডিসচার্জ হচ্ছে কিনা, ডিসকালারেশন হয়ে গেছে কিনা, যেমন তোমার ওই যে ডি কিউবিটাস আলসার যে বললাম একটু আগে, সেটা হয়েছে কিনা, হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা ফর মেনস্ট্রুয়াল প্রবলেম, আর আর হচ্ছে তোমার কোনো প্রোল্যাপসড অর্গান দেখা যাচ্ছে কিনা, কোনো প্রোল্যাপসড অর্গান বা কোনো প্রোল্যাপসড পলিপ দেখা যাচ্ছে কিনা। তাহলে আমার কি দেখতে হবে, কোনো গ্রোথ আছে কিনা, কোনো আলসারেশন আছে কিনা, কোনো ডিকালারেশন আছে কিনা, কোনো প্রোল্যাপসড অর্গান আছে কিনা, আর হেয়ার ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে। এরপর হচ্ছে স্পেকুলাম এক্সামিনেশন। স্পেকুলাম এক্সামিনেশনের জন্য আমাদের দুইটা ইনস্ট্রুমেন্ট দরকার হয়, যে কোনো একটা দিয়ে করা যায়, হয় কাসকো স্পেকুলাম অথবা সিম স্পেকুলাম। এই হচ্ছে কাসকো স্পেকুলাম আর হচ্ছে সিম স্পেকুলাম। এবং সাধারণত এগুলোতে যেটা করতে হয়, যে কাসকো স্পেকুলামটা হচ্ছে ইউজুয়ালি ইট এন্টারস ইনসাইড, আর সিম স্পেকুলামটা সাধারণত একটা কি বলবো রিট্রাক্টর হিসেবে কাজ করে। তো সিম স্পেকুলামটা লাগবে যদি কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে ফর রিট্রাকশন। আচ্ছা,
আমাকে খেয়াল করে নিতে হবে যে ইনস্ট্রুমেন্ট স্টেরাইল কিনা। আচ্ছা, এখানে আমি কি দেখতে পাবো? একই জিনিস। আমি ইন্সপেকশনে জাস্ট লেবিয়া মেজর এবং লেবিয়া মেজরা এবং লেবিয়া মাইনরটা দেখতে পেরেছিলাম। তো বাট এর ভিতরে আর যদি কিছু প্রোল্যাপসড হয়ে আসে সেটা দেখতে পেরেছিলাম। বাট আমি যদি আরেকটু ভেতরে দেখতে চাই সার্ভিক্সটা ঠিক আছে কিনা, সার্ভিক্সে কোনো পলিপ আছে কিনা, এরোশন আছে কিনা, কোনো গ্রোথ আছে কিনা, ব্লিডিং হয় কিনা টাচে, বা ভ্যাজিনাল ওয়াল ঠিক আছে কিনা, এগুলো দেখার জন্য আমাকে স্পেকুলাম এক্সামিনেশন করতে হবে। এবং এখান থেকে আমি হচ্ছে সিএ সার্ভিক্স, তারপর হচ্ছে আমার এরকম সার্ভিসাইটিস ইত্যাদি অনেক ডিজিজ আমি সাজেস্টিভ ডায়াগনোসিস করতে পারবো। আর বাইমেনুয়াল এক্সামিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। বাইমেনুয়াল এক্সামিনেশনটা কি এটা একটু ফার্স্টে বলি। মানে এই হচ্ছে ডক্টরের লেফট হ্যান্ড এভাবে থাকবে সাপোর্টিং ওভার দ্য পিউবিক সিম্ফাইস, পিউবিক সিম্ফাইস হাতে থাকবে, আর তার রাইট হ্যান্ডের দুইটা ফিঙ্গার হচ্ছে ভ্যাজিনা দিয়ে ইন্ট্রোডিউস করানো হবে, তাহলে উপরের আঙ্গুলটা সাপোর্ট হিসেবে কাজ করে। এখন বাইমেনুয়াল এক্সামিনেশনটা করতে হবে। এখানে আমরা কি কি ফার্স্টে আমরা হচ্ছে ইউটেরাসের সাইজটা বোঝার চেষ্টা করব। ইউটেরাসের সাইজ তো আমরা বাইমেনুয়াল এক্সামিনেশন করে বুঝতে পারবো না, কারণ ইউটেরাস পর্যন্ত তো হাত যাবে না। আমরা দেখো হচ্ছে যাই না, আর এই হচ্ছে সার্ভিক্স, আর এই হচ্ছে উপরে হচ্ছে ইউটেরাস। আচ্ছা দাঁড়াও, আমি ছবিটা একটু সুন্দর করে আঁকছি, ভালো হয়নি। এই হচ্ছে ভ্যাজাইনা, এই হচ্ছে সার্ভিক্স, এই হচ্ছে ধরো এখানে ইউটেরাস। তো কথা হচ্ছে কি, ইউটেরাসটা যদি অ্যান্টিভার্টেড থাকে তখন সার্ভিক্সের পজিশনটা দেখো। ইউটেরাসটা নরমালি কেমন থাকে? এমন থাকে। এই হচ্ছে ইউটেরাস, আর হচ্ছে এই হচ্ছে সার্ভিক্স, আর এই হচ্ছে ভ্যাজাইনা। আমি একটু চিকন কলম দিয়ে আঁকি, এখানে আসলে ভালো বোঝা যাচ্ছে না। সাইড থেকে আমরা যদি দেখি, এই হচ্ছে ইউটেরাস, তারপর এই হচ্ছে সার্ভিক্স, আর এই হচ্ছে ভ্যাজাইনা। যদি ইউটেরাসটা কোনো কারণে রেট্রোভার্টেড হয়ে থাকে তাহলে কিন্তু সার্ভিক্সটা সামনের দিকে চাপ দিবে। আমরা দেখতে পাবো যে অ্যান্টেরিয়র যে পার্ট আছে, অ্যান্টেরিয়র ফোরনিক্স, সেখানে প্রেসার ফিল হচ্ছে। আমরা তখন ধারণা করে নিতে পারবো ইউটেরাসের সম্ভবত রেট্রোভার্টেড। তো এখানে আমরা ইউটেরাসের পজিশন এবং সাইজ নিয়ে একটা ধারণা পাবো। আচ্ছা, এরপর আমরা যদি পোস্টেরিয়র ফর্নিক্স অর্থাৎ তোমার কালার পোস্টেরিয়র ফর্নিক্সটা আমরা যদি পালপেট করে দেখি, এখানে যদি আমরা দেখি যেটা খুবই ফুল হয়ে আছে, তাহলে দেখো একটু আমি একটু অ্যানাটমিক্যালি একটু স্মরণ করিয়ে দেই। এই হচ্ছে ব্ল্যাডার, এই হচ্ছে ইউটেরাস, এই হচ্ছে রেকটাম, এই হচ্ছে সার্ভিক্স, আর এই হচ্ছে ভ্যাজাইনা। তো এই জায়গাটা হচ্ছে পাউচ অফ ডগলাস। যদি পাউচ অফ ডগলাস অনেক ফুল হয়ে থাকে তখন আমরা ডিআরই করে যেমন দেখতে পাবো, পারের ভ্যাজিনাল এক্সামিনেশন করেও কিন্তু আমরা পোস্টেরিয়র ফর্নিক্সটা একদম ফুল পাবো। কখন আমরা পোস্টেরিয়র ফর্নিক্স ফুল পাবো? যদি পাউচ অফ ডগলাসে কিছু জমে থাকে। পাউচ অফ ডগলাস হচ্ছে সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। সো এখানে তোমার ব্লাড ডিসচার্জ বা ম্যালিগন্যান্ট কোনো ডিসচার্জ বা কোনো পুরেন্ট ডিসচার্জ জমে থাকবে। যদি সেটা পেইনফুল হয়ে থাকে তাহলে আমি নেব যেটা পিআইডি, বা হচ্ছে তাহলে যদি দেখতে পাই যে পোস্টেরিয়র ফর্নিক্সটা ফুল, তাহলে আমরা কোনো পুরলেন্ট এক্সুডেট জমেছে ধারণা করে পিআইডি হতে পারে, কোনো ব্লাডি এক্সুডেট জমেছে ধারণা করে এখানে রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, ওভারিয়ান টিউমার হতে পারে। এই ওভারিয়ান টিউমারের কারণে পিআইডি তে হচ্ছে এক্সুডেট জমেছে ইত্যাদি। আর বাইমেনুয়াল এক্সামিনেশনের তাহলে ইয়েটা কি, আমি ফার্স্ট একটা ফর্নিক্স দেখে নেব, অ্যান্টেরিয়র ফর্নিক্স, পোস্টেরিয়র ফর্নিক্স এবং দুইটা ল্যাটারাল ফর্নিক্স, এবং পোস্টেরিয়র ফর্নিক্সটা ভালোভাবে পালপেট করে পাউচ অফ ডগলাসটা দেখব। এরপর ইম্পর্টেন্ট যেটা সার্ভাইকাল মোশন টেস্ট করা। সার্ভাইকাল মোশন হচ্ছে আমি সার্ভিক্সটাকে মুভ করব এবং প্যারালালি যদি পেশেন্টের অ্যাবডোমেনে কোনো লাম্প থাকে সেই লাম্পটাও অপর হাতটা দিয়ে টাচ করব। যদি সার্ভিক্স মুভ করলে ওই লাম্পটাও মুভ করে, তার মানে আমাদের ধারণা করতে হবে হয়তো এটা কোনো ইউটেরাইন লাম্প। কারণ কি, সার্ভিক্স এর ইউটেরাস কিন্তু একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার। সো সার্ভিক্স মুভ করলে যদি লাম্পটা মুভ করে, ধরে নিতে হবে যে লাম্পটা ইউটেরাস থেকে এসেছে। তখন আমাদের মাথায় রাখতে হবে যে এন্ডোমেট্রিওসিস, মানে তখন আমাদের মাথায় রাখতে হবে যে ইউটেরাইন ফাইব্রয়েড অথবা অ্যাডেনোমায়োসিস। কিন্তু যদি লাম্পটা মুভ, আমি সার্ভিক্স মুভ করাচ্ছি কিন্তু লাম্পটা মুভ করছে না, তখন আমাকে ধারণা করতে হবে যে এটা ইউটেরাইন কোনো অরিজিন না, এটা এক্সট্রা ইউটেরাইন বা ওভারিয়ান অরিজিন হতে পারে। তখন আমাদের ওভারিয়ান টিউমারের কথা চিন্তা করতে হবে।
তাহলে একটা হচ্ছে মানে তাহলে একটা হচ্ছে সার্ভাইকাল মোশন টেস্ট, আর যদি হয় আর আরেকটা টেস্ট হচ্ছে সার্ভাইকাল মোশন টেন্ডারনেস। এই যে আমি মুভ করছি তখন যদি পেশেন্ট বলে যে ব্যথা লাগছে, তখন আমাকে পিআইডি চিন্তা করতে হবে। কারণ কি, সার্ভিক্সের চারপাশে অনেক লিগামেন্ট আছে, এবং আমি একটু আগে বলেছি যে পিআইডি হলে সাধারণত লিগামেন্ট গুলো এফেক্টেড হয়, লিগামেন্ট গুলো তখন মুভ করলে অনেক ব্যথা হয় পেশেন্টের। তো আমি সার্ভাইকাল মোশন করলে কিন্তু লিগামেন্ট গুলো স্ট্রেচড হচ্ছে, তখন পেশেন্টের পেইন ফিল হচ্ছে। তাহলে এই হচ্ছে সার্ভিক্যাল মোশন টেন্ডারনেস। তাহলে আমি একটু সামার আমার আজকের ক্লাস এখানে শেষ। আমি একটু কুইকলি সামারাইজ করছি, কারণ আজকের ক্লাসটাতে আমি সামারাইজ করার কোনো সময় পাইনি, আমি শুধু বলেই গিয়েছি। সামারাইজ করার পর আমি একটু জাস্ট কোয়েশ্চেন করার ইয়ে দিব। তাহলে হচ্ছে যে এক্সামিনেশনটাতে তাহলে কি ছিল, এক্সামিনেশনটাতে ছিল হচ্ছে জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, আর ছিল গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে হচ্ছে হাইটটা একটু খেয়াল রাখতে হবে, পেশেন্টের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা খেয়াল রাখতে হবে, একটু কোনো থাইরয়েড প্রবলেম হয় কিনা সেটা খেয়াল রাখতে হবে। সিস্টেমিক এক্সামিনেশনে হচ্ছে কোনো সিস্টেমিক ফিচার আছে কিনা, ম্যালিগন্যান্ট ডিজিজ, সেটা খেয়াল হবে। আর হচ্ছে গাইনোকোলজিক্যাল এক্সামিনেশনে তিনটা পার্ট: অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ভাজাইনাল এক্সামিনেশন এবং ব্রেস্ট এক্সামিনেশন। অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সুপারফিশিয়াল, মানে ইন্সপেকশন তো করলামই, সুপারফিশিয়াল পালপেশনও করলাম, ডিপ পালপেশনে কোনো লাম্প যদি থাকে সেই লাম্পটার আমার পুরো সাইজ, কনসিস্টেন্সি, বর্ডার, মার্জিন সব খেয়াল রাখতে হবে। এবং ভ্যাজানাল এক্সামিনেশনের পার্টগুলো কি কি ছিল, একটা হচ্ছে ইন্সপেকশন, একটা হচ্ছে পার্স স্পেকুলাম এক্সামিনেশন, একটা হচ্ছে বাইম্যানুয়াল এক্সামিনেশন। পার্স স্পেকুলাম এক্সামিনেশন আমি সার্ভিক্সটা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো, এবং বাইম্যানুয়াল এক্সামিনেশন আমি কি কি টেস্ট করব, ইউটেরাসটা কি রেট্রোভার্টেড নাকি নরমাল, পাউচ অফ ডগলাসে কিছু জমেছে কিনা, সার্ভিক্সটা মুভ করার সাথে সাথে ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম্পটা মুভ করছে কিনা, এবং সার্ভিক্স মুভ করার সাথে সাথে টেন্ডারনেস হচ্ছে কিনা। তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন। এরপর হচ্ছে স্যালাইন ফিচার অ্যাজ ইট ইজ হবে, ওগুলো আমরা প্রত্যেকটা কেস স্পেসিফিক দেখতে পাবো। তো আজকে ডিসকাশনটা বেসিক্যালি এতটুকুই ছিল। তো তাহলে সবাইকে অনেক ধন্যবাদ।